এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। স্বাগত জানাই আপনাদের সকলকে। তাহলে আসুন শুরু করা যাক আপ কি আদালতে আজকের মোকদ্দমা। আজ আমাদের অতিথি হলেন এমন এক নেতা যিনি এখনো অবধি অন্যদের নির্বাচনে লড়িয়েছেন, যিনি সরকার গঠন করিয়েছেন, যিনি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। এখন তিনি নিজের দল তৈরি করবেন। এখন তিনি বিহারে সব আসনে নির্বাচনে লড়বেন, কিন্তু বলা হচ্ছে তিনি নিজে দলের সভাপতি বা মুখ্যমন্ত্রী হবেন না। তাহলে এমন আর কে হতে পারে? স্বাগত জানাই প্রশান্ত কিশোরকে। আর আপ কি আদালতে আজ আমাদের জাজও হলেন বিশেষ একজন। উনি একজন অভিজ্ঞ সাংবাদিক। যখন আমি সাংবাদিকতা শুরু করেছিলাম, আমি রিপোর্টিং শুরু করেছিলাম, সেই সময় সারা বিশ্বে ওনার সাংবাদিকতার প্রশংসা শোনা যেত। আজও সবাই তার সাহসিকতার প্রশংসা করে। প্লিজ ওয়েলকাম তবলিন সিং। আমি আপনাদের তবলিন সিং সম্পর্কে কিছু বলতে চাই যে আমি খুব বিপজ্জনক জায়গায় ওনার সাথে রিপোর্টিং করতে গিয়েছিলাম এবং ওনাকে ডেয়ার ডেভিল রিপোর্টার বলা হতো। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ৩০ বছর আগে যখন আপ কি আদালতে কেপিএস গিলের শো করা হয়েছিল তখন তিনি যাচ্ছিলেন। আজ ৩০ বছর পরে এসেছেন, তাই স্বাগত জানাই। কার্যক্রম শুরু হোক। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপ কি আদালতে। প্রথম অভিযোগ রণকুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। আপ কি আদালতে ইলেকশন এক্সপার্ট প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মানুষকে ভুল বুঝিয়েছেন। প্রশান্তজি, যখন থেকে লোকসভার ফলাফল এসেছে লোকে আমাকে জিজ্ঞেস করছে আপনার মূল্যায়ন ভুল হলো কি করে, এই ৪০-৫০টি আসন কিভাবে কমে গেল। তখন আমি বলি যে আমি প্রশান্ত কিশোরকে বিশ্বাস করেছিলাম। তখন লোকে বলে ডাকুন ওনাকে আপ কি আদালতে। এখন ডেকেছি, এবার বলুন। না, এটা তো ঠিক কথা। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন এত বড় নির্বাচন, মোদিবাবুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে হয়, তাহলে মানুষ অবশ্যই তা নিয়ে প্রশ্ন করবে এবং আমার নিজস্ব মূল্যায়ন ছিল আমি ৫টি গুরুত্বপূর্ণ কথা রজতবাবুকে বলবো। প্রথম কথা যেটি আমি বলেছিলাম যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যা মনে হচ্ছে মোরালেস বিজেপি ফিরে আসবে এবং এনডিএই সরকার গঠন করবে, মোদিবাবু প্রধানমন্ত্রী হবেন। দ্বিতীয়ত আমার মূল্যায়ন ছিল যে যতটা ভোট শেয়ার বিজেপি ইতিমধ্যেই পেয়েছে, কম বেশি ভোট শেয়ার একই থাকবে, বাড়বে না, কমবে না। এবার যখন নির্বাচনের ফলাফল আসে তখন প্রায় 36% ভোট এসেছে, দেখা যায় বিগত নির্বাচনের তুলনায় 0.7% কম 2019-এর তুলনায়। তৃতীয়ত আমি যা বলেছিলাম যে তারা ৩০০ আসন পাবেন, তারা ২৪০ আসন পেয়েছেন, সেখানেই আমার মূল্যায়ন ভুল হয়েছে। চতুর্থত আমি বলেছিলাম যে সাধারণভাবে এটা গোটা দেশে দেখা যাচ্ছে যে মোদিবাবুর প্রতি সমর্থনের হার অনেকটা কমে গেছে, যা খুবই ভিজিবল। তথ্যে, তাদের ভিউয়ারশিপে যে ইন্টেন্সিটি আমরা ২০১৪ এবং ২০১৯ সালে দেখেছি, যাকে আপনি অন্ধভক্ত বলতে পারেন, তা হ্রাস পেয়েছে। পঞ্চম কথা আমি বলেছিলাম যে সরকারই হোক না কেন, মানে মোদিবাবু যখনই কোনো সাংসদ নিয়ে সরকার গঠন করেন, সরকার গঠনের পর দ্বিতীয় ও প্রথম মেয়াদের তুলনায় তৃতীয় মেয়াদে মোদিবাবু একজন দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে প্রমাণিত হবেন। কারণ দেশের তৃণমূল পর্যায়ে রুরাল ডিস্ট্রেস, গ্রামীণ কৃষকদের সমস্যা, সমতা বৃদ্ধি একটা বড় বিষয় হয়ে উঠবে কিন্তু। এবং শেষ একটা কথা বলেছিলাম, উত্তর প্রদেশে যে রাজনীতি, সেটা বিজেপি ও সংঘের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সংখ্যার ভিত্তিতে। এখন এই ৬টি কথার মধ্যে একটি ব্যাপার আছে যা আমি ভুল করেছি, যার দিকে মানুষের মনোযোগ দিচ্ছি, যে ভাই আপনি বলেছিলেন কম বেশি ওরা ৩০০ আসন পাবে, তার বদলে হয়েছে ২৪০টি। পরিসংখ্যানগতভাবে লোকেরা ৩ থেকে ৪% ভুল মূল্যায়ন করতে পারে, তবে এটা ১০% মূল্যায়নের ত্রুটি। তাই এটা আমারই দোষ, আমি মেনে নিচ্ছি। আমার ভোট শেয়ার হিসেবে সঠিক ছিলাম আমি, বিশ্লেষণ সঠিক ছিল, কিন্তু আমাদের অনুমান ছিল বিজেপি প্রায় ৩০০ আসন পেতে পারে, পরিবর্তে তারা
240টিই পেয়েছে। এর অনেক কারণ থাকতে পারে, কেন হয়েছে? কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বলতে পারি যে মূল্যায়নকারী মানুষ তো কোনো ঈশ্বর নয়। আসলে ডেটা এবং পরিসংখ্যানের একটি সীমা রয়েছে। বিশ্বের কেউই বলতে পারে না যে এটা ১০০% সবসময় সঠিকই হবে। আমি দেখুন লোককে আমি বলতে শুনেছি যে, "ভাই আপনি এটা ভুল করেছেন। আপনি তো বিজেপিকে সাহায্য করছিলেন, জনগণকে বিভ্রান্ত করেছেন।" কেউ এ কথা বলে যাচ্ছে। এরা একই লোক যারা বাংলায় যখন আমি বলেছিলাম যে বিজেপি ১০০ র কম আসন পাবে, তো আমাদের চিয়ার লিডাররা তখন হাততালি দিয়েছিল। আমি এটা বলেছিলাম যে বিজেপি ১০০ র কম আসন পাবে। এখন বিজেপি ১৫ ও পেতে পারত, ৯৫ ও পেতে পারত। পেল ৭৭। পরিসংখ্যানের একটা সীমা আছে। কিন্তু তবুও আমার দোষ, আমার মূল্যায়ন আরো উন্নত আমার করা উচিত ছিল। সেটা আমি মানছি। ভুলটাকে আপ শুধু আপনিই করেছেন নাকি অন্যরাও কিছু ভুল দেখুন করেছে? অনেকেই হয়তো ভুল করেছে। তার একটি কারণ আপনাকে বলি আমি। আপনি আপনার কাছে আসা তথ্য বিশ্লেষণ করেন এবং যখন খুব শক্তিশালী সরকার সম্পর্কে মূল্যায়ন করা হয়, যখন সমীক্ষা করা হয় সেটিকে বলা হয় ফিয়ার ফ্যাক্টর। এক তো লোকেরা আপনাকে অনেক কিছু বলে, সে হয়তো অন্য কাউকে ভোট দিতে চায়। কিন্তু ভয়ের কারণে তারা মনে করেন যে এরা তো বিজেপির ভোটের ডেটা সংগ্রহণকারী। তাই মাঝে বিশ্বাস করি। আমি সকল সেফোলজিস্ট এবং যারা ডেটা নিয়ে কাজ করেন তাদের বা তাদের মুখপাত্র নই। তবে এই ভুলটি এই কারণে হতে পারে যে অনেক সময় আমরা দেখি যে একটি ফিয়ার ফ্যাক্টর থাকে। আমরা নির্বাচনে যা ব্যবহার করি। তো সেটা একটা ফিয়ার ফ্যাক্টর হ্যাঁ, হতেই পারে। হয়তো ছিল এবং দ্বিতীয়ত যে এই যে পারসেপশন আছে সেটা হলো যে মোদিবাবুই আসছেন। তাই যে দিতে চাইছে না সেও মনে বলছে যে আপনি কাকে ভোট মানে কার সরকার হচ্ছে বলুন? মোদিবাবুরই কি হচ্ছে? তাহলে সেই এমনও লোক ইনপুটটি ছিল প্রশান্তজি যারা বলেছিলেন যে ৪ঠা জুন ২০২৪ লিখে রাখুন যে মোদিজি আর প্রধানমন্ত্রী থাকবেন না। না দেখুন সেটা তো ঠিক কথা। আমি এমনভাবে বলছি যেন আমাদের মূল্যায়ন ৬ টি পয়েন্ট আছে, ৫ টি সঠিক, ১ টি ভুল। আমি 10% সিটে কম আছি। কিন্তু যাদের কথা বলছেন, যারা আজ বলছেন যে প্রশান্ত কিশোর ভাই ভুল করেছেন বা অন্যরা ভুল করেছেন, তারা তাদের রেকর্ড বলছেন না। তারা বলছেন, "তাহলে ভাই আমরা প্রধানমন্ত্রী হব, মোদি হবে না।" ঠিক আছে তো? বিজেপি মোটামুটি ১৫০ আসন পাবে এই বলছেন। সুতরাং যদি আপনাকে অবজেক্টিভলি অ্যাসেস করতে হয়। তবে কেউ বলেছে ২৭০ বা ৩০০ বা ২৪০ আবার কেউ বলেছে ১৫০ পাবে এবং তারা ২৪০ পেয়েছে। কে রিয়ালিটির কাছাকাছি ছিল বলুন? কিন্তু এটি ওয়ান আপম্যানশিপ এর বিষয় নয় আমি বলব। তাদের নিজস্ব মূল্যায়ন ওকে, পদ্ধতি আছে। আমি স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই যে আমি ৩০০ টির অনুমান করেছিলাম সেটি ঠিক নয়। তবে সার্বিক মূল্যায়ন যা আছে আর তা শুধু নির্বাচনের আগে নয়। আমি গত ৫ বছরে যতগুলো সাক্ষাৎকার দিয়েছি, সব জায়গায় আমি বলেছি যে মোদি বাবুর প্রতি সমর্থনের ইনটেনসিটি কমেছে দেখুন আর তাই মূল্যায়ন তো ভুল হতে পারে, কিন্তু আপনি রাজনীতির বিশেষজ্ঞ। ভেতরে বাইরে সবকিছু জানেন। মানুষ জানতে চায় যে কি এমন হলো? আচ্ছা ৪০০ পারের স্লোগানটাই কি ক্ষতি করে দিল? দেখুন, ২-৩ টে জিনিস আছে এখন সবাই যেটা দেখছে। একটা হলো মোদি ব্র্যান্ডের উপর অতিরিক্ত নির্ভরতা। লোক জানে এই লোকটি আনপপুলার, লোকজন জানে জনগণ ক্ষুব্ধ। তারপর মানুষ বলছে শেষ পর্যন্ত ভোট হবে মোদিবাবুর নামে। এবং কোথাও না কোথাও ২০১৯ সালে যা ঘটেছিল যে অনেক লোক যারা নির্বাচনে হেরেছিল বা খুব শক্ত লড়াইয়ে ছিল পুলওয়ামার পরে, তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছিল। তাই মানুষের মনে এটা ঘুরছিল যে আমি গ্রামে যাচ্ছি, আমি বিজেপির প্রার্থী। সামনে থেকে দেখতে পাচ্ছি মানুষ ক্ষুব্ধ। কিন্তু আমি ধরে নিচ্ছি মানুষ গালাগালি করবে, রাগ করবে। কিন্তু শেষ পর্যন্ত মোদিবাবুকে ভোট দেবে। তাহলে মোদির উপর অতিরিক্ত নির্ভরতা আমি বলব একটি অন্যতম প্রধান কারণ। দ্বিতীয়ত আপনারা যে ৪০০ পার করার স্লোগান দিয়েছেন। স্লোগানটা তো ঠিক আছে, কিন্তু তা পূরণ করতে পারেননি। ৪০০ পার কিন্তু কেন? বিরোধীরা সেটা পূর্ণ করেছে যে সংবিধান পরিবর্তন করার জন্য আর সংরক্ষণ সরানোর জন্য। আমি মনে করি এটি একটি বড় ব্যাপার। আপনি যদি বিরোধীদের একটি কৃতিত্ব দিতে চান, তাদের কৌশল বা তাদের যোগাযোগের জন্য একটি জিনিস তারা ঠিক করেছে যে তারা ৪০০ পার স্লোগানকে সংবিধান এবং সংরক্ষণের সাথে যুক্ত করে দিয়েছেন। সেখানে সংবিধানের চেয়েও সংরক্ষণের কথা বেশি ছিল। এই কারণে সমাজের একটি বড় অংশ মনে করেছিল যে তাদের ক্ষমতা তো দেওয়া হবে। তবে তাদের এতটাও ক্ষমতা দেওয়া উচিত নয় যে তারা আ তা বলে আচ্ছা এই যে প্রচারটা ছিল যে ৪০০ পার হবে, তাহলে সংরক্ষণ চলে যাবে, এই সংবিধান পরিবর্তন করা হবে, বাবা সাহেব আম্বেদকরের কথা বাদ যাবে। এর প্রভাব পড়েছে কি? বিরাট প্রভাব আছে এবং আমি মনে করি না কোনো বিরোধী দল এই বিষয়ে একটি সুচিন্তিত প্রচার চালিয়েছে। ঘটনাটি হলো যে তারা যখন বলল ৪০০ পার,
তখন বিজেপির কিছু উচ্চাকাঙ্ক্ষী নেতা তারা লাফিয়ে উঠে বলেছেন যে আমাদের ৪০০ অতিক্রম করতে হবে, কারণ আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে, আমাদের এই করতে হবে, নতুন দেশ গড়তে হবে। এখন ওরা বুঝছে ওরা ভুল করেছে, সেটাকেই পুঁজি করে বিরোধীরা কাজ করেছে। আর এটার যে কাউন্টার করা হয়েছে, আমরা সেই সময় মোদিজির বক্তৃতা দেখেছিলাম, যাতে উনি মুসলমান, মাটন, মুজরা, মঙ্গলসূত্র সবকিছু অন্তর্ভুক্ত করেছিলেন। দেখুন, প্রধানমন্ত্রী রাজস্থানে যা তার ভাষণে বলেছিলেন, যেখান থেকে শুরু হয়েছিল সবকিছু, সেই সময় থেকে বিজেপির যে কোর সমর্থক, যারা মোদিবাবুর ভক্ত, মোদিবাবুর ভোটার, প্রধানমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য তারাও কেউ পছন্দ করেননি। তারাও বলছেন যে প্রধানমন্ত্রীর এই কথা বলার দরকার ছিল না। তাই আমি মনে করি না যে এটা কিছুটা পুরনো কায়দা হয়ে গেছে। তিনি আজ নিজের জন্য যে ইমেজ তৈরি করেছেন ১০ বছর ধরে, হ্যাঁ, তার সাথে এটা ম্যাচ করেনি। তাই আমি মনে করি যে ক্যাডারকে গ্যালভানাইজ করার পরিবর্তে তিনি কর্মীদের আরো হতাশ করেছেন এবং অনেক জায়গায় এতে আতঙ্ক তৈরি হয়েছে। লোকেরা একথা বলেছেন, উনি হারছেন, ব্যাকফুটে আছেন, তাই এসব কথা বলছেন আরকি। উত্তরপ্রদেশে সবথেকে বেশি ক্ষতি হয়েছে, যেখানে সবার প্রত্যাশা বেশি ছিল। তাই সবাই এটা বলাবলি করছে যে এখানে অমিত শাহ আর যোগী আদিত্যনাথের মধ্যে বিবাদ ছিল, যার কারণে এই ক্ষতি হয়েছে। দেখুন, আমি এটিকে ব্যক্তিগত বিবাদ হিসেবে দেখছি না। তবে আপনি যদি এটিকে আরো বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন, তবে আপনি এর একটি উদাহরণ পাবেন ২০০৯-১০ লোকসভা নির্বাচনে। যখন মোদিবাবু নতুন অ মুখ হিসেবে বিজেপির, মানে নতুন মুখ হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং আদবানিবাবু দেশের বিজেপি নেতা ছিলেন। তখন গুজরাটে বিজেপি খুব একটা ভালো সাফল্য পায়নি। ২০০৯ এর লোকসভাতে। ২০১১ র পর যখন আমি সেখানে কাজ করেছি, তখন আমি গুজরাটে এই জিনিসটি অনেক স্টাডি করার চেষ্টা করেছি। ২০০৯ মোদিবাবু প্রচারের ইনচার্জ ছিলেন। আডবাণীবাবু প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাহলে সেই সাফল্য কেন অর্জিত হলো না? তাই এমন নয় মোদিবাবু স্যাবোটাজ করেছিলেন ক্যাম্পেইনকে বা তার লোকজন স্যাবোটাজ করেছিল। কিন্তু যারা মোদিবাবুর সমর্থক, তাদের মনে কোথাও একটা ভাবনা ছিল যে আডবাণীবাবু মানে যদি জিতে যান, ঠিক আছে, আমাদের নেতা মোদিবাবুর সামনে পৌঁছতে আরো বেশি সময় লেগে যাবে কিন্তু। ওকে? সুতরাং আমি মনে করি যে এটা ইউপিতেও ঘটেছে যে অনেকের মনে হয়েছিল যে যদি আ আ মোদিবাবু এবং অমিত শাহ বাবু যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসেন, তবে সেটা যোগীবাবুর মানে চেয়ারের ক্ষেত্রে হুমকি হতে পারে। অরবিন্দ আর কেজরিওয়াল এই নিয়ে প্রকাশ্যে গ্রামে যা প্রকাশ্যে বলেছিলেন, অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য যথেষ্ট। আপনারা দেখুন অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিকভাবে সঠিক বক্তব্য হিসেবেই এটি বিবেচনা করা উচিত। তাই আমরা গ্রামেও মানুষ দেখি, যখন আমি বিহারে হাঁটছি এবং লোকেরা জিজ্ঞাসা করে, "ঠিক আছে প্রশান্তবাবু, আপনি এদের সাথে কাজ করেছেন। এটা বলুন যদি ৪০০ আসন আসে তবে যোগীকে কি সরিয়ে দেওয়া হবে?" এটাই দেখা যায় যে জনসাধারণের মধ্যে এই কথা কোথাও না কোথাও চলছে। তাদের সমর্থনের কথা রয়েছে। আর এর অর্থ এই নয় যে যোগীবাবু গিয়ে তার সমর্থকদের বলেছিলেন যে বিজেপিকে পরাজিত করতে। আমি সেটা জানি না। এটা আমার বিষয় নয়। কিন্তু জনসাধারণের মধ্যে এই কথা হতে পারে, যারা যোগীর সমর্থক, মোদি এবং শাহ যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে এবং বিশাল শক্তি নিয়ে ফিরে আসেন, তাহলে যোগীবাবু যিনি আমাদের নেতা বিপদে পড়তে পারেন। তাই ভেবেচিন্তে ভোট দাও তোমরা। মানুষের মনে একটা খুব বড় প্রশ্ন হলো অযোধ্যার আসন নিয়ে, যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, যা নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে। সেই সিটে বিজেপি প্রার্থী হেরে গেল। অযোধ্যায় তো কোনো আসন নেই। এটা একটি গুজব মানুষের। অযোধ্যা নামে কোনো সিটই নেই। সেটা সিট কিন্তু ফয়েজাবাদের। অযোধ্যা তাতে আছে, হ্যাঁ, একটা বিশাল সিম্বলিক সেটব্যাক। একটাই কথা, সেখানে যে প্রার্থী ছিলেন লাল্লু সিং বাবু, তিনিই ১ম বলেছিলেন ৪০০ এলে সংবিধান পরিবর্তন করা হবে। তিনি অন্যতম ১ম নেতা জনসাধারণের মধ্যে গিয়ে বলেন যে ৪০০ আসন দরকার, কারণ সংবিধান পরিবর্তন করা হবে। এতে তফসিলি যে জাতি, যে সম্প্রদায় যারা লড়াই করছিল সপা থেকে, তারা সেখান থেকে লাভ পেয়েছেন। দ্বিতীয়ত, আপনি যখন এত বড় উন্নয়নমূলক পরিবর্তন আনেন, তখন সমাজের একটি অংশও এর দ্বারা কিন্তু ভালোভাবে প্রভাবিত হয়। আমি একবার বিনোদ মেহতা বাবুকে জিজ্ঞেস করেছিলাম, যিনি একজন সাংবাদিক ছিলেন, বলুন সঞ্জয় গান্ধীর সময় যখন বস্তি ভেঙে ফেলা হচ্ছিল, তখন তারা ফিডব্যাক পাননি? তখন তিনি বলেছিলেন যে, "প্রশান্ত বাবু, সবচেয়ে মজার বিষয় হলো তারা ফিডব্যাক পেতেন। কিন্তু বসে, বসে বলতেন, 'ভাই, আমি তো তাদের ভালো করছি। আমি তাদের বস্তি থেকে সরিয়ে আরো ভালো জায়গায় বাড়ি দিচ্ছি। তাহলে তারা আন্দোলন করছেন কেন?' অনেক সময় এমন হয় যে আপনি অযোধ্যায় রাস্তা তৈরির জন্য কিছু বস্তি ভেঙেছেন, তাদের শিফট করেছেন। এখন এটা তো ট্রানজিশনাল ফেজ, কিন্তু যে ক্ষতি হয়েছে তা আগেই হয়েছে। মন্দির নির্মাণের প্রক্রিয়ায় যদি ১০,০০০ মানুষ জীবিকা মানে হারিয়ে ফেলে বা ঘরবাড়ি ধ্বংস হয়, সেসবও ফ্যাক্টর হবে।
মানে বুঝতে পারছেন তো? আমার মনে হয় এটাই আচ্ছা, কারণ। আপনি মনে তাই করেন নয়। এটা ঠিক যে অখিলেশ যাদব টিকিট বিতরণের সময় জাতপাতের সমীকরণ মাথায় রেখেছিলেন, খুব চালাকি না এ তো করেছেন, জেনারেল সিটেও এসসি এসটি লড়িয়েছেন? দেখুন, আমরা সবসময় মনে করি যে সমাজবাদী পার্টি, আরজেডির মতো দল থাকলে তাদের রাজনীতি বেশিরভাগই জাতপাতের উপর ভিত্তি করেই হয়। আমি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কিভাবে তাদের কৌশল তৈরি করেছিল এবং কাকে টিকিট দিয়েছে সে সম্পর্কে আমি জানি না। কিন্তু ফলাফল দেখায় যে তারা সাফল্য অর্জন করেছে। তাই তাদের জন্য অভিনন্দন জানানো উচিত, প্রশংসা পাওয়া উচিত। নিশ্চয়ই ভালো কিছু করেছে। তাই তারা জিতেছে। তো নির্বাচনের আগে কেজরিওয়াল আর হেমন্ত সোরেনকে জেলে রাখাটা কি কোনো ক্ষতি করেছে? আমি মনে করি না এতে কোনো ক্ষতি হয়েছে। আমার মনে হয় না। কারণ যদি এমন হতো তবে ঝাড়খণ্ডে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যেত। বিজেপির তো রাজস্থানে ক্ষতি হয়েছে। বিজেপির ক্ষতি তো অ অ মহারাষ্ট্রে হয়েছে। তাই হেমন্ত সোরেন বাবুকে গ্রেফতার করাতে বিজেপির যদি ক্ষতি হতো তাহলে সবচেয়ে বড় ক্ষতি হওয়া উচিত ছিল বিহার, ঝাড়খণ্ডে এবং রাজস্থানে পরে হওয়া উচিত ছিল। তাই এটা এখন যেমন সংরক্ষণ নিয়ে কথা হয়, সংরক্ষণ, সংবিধান, বাবা সাহেব আম্বেদকর নিয়ে একটা ন্যারেটিভ চালানো হয়, কিন্তু বিহারে তো জাতপাতের প্রভাব অনেকটা। এটা এটা তো একটা না ফ্যাক্টর। এটা বিহারে নেই। কারণ এসবের চেয়েও বেশি বিহারে যে লালু ফ্যাক্টর আছে যেটা, লালু যাদবের যে ফ্যাক্টর, লালু বাবু শুধু বিহারের নেতাই নন কিন্তু। আমি আগেও বলেছি এই যে ফেনোমেনন বিহারে মোদি আছেন, নীতিশ আছে, সবাই আছে। জাতও আছে। কিন্তু একটা সবচেয়ে বড় ফ্যাক্টর গত ২৫-৩০ বছর ধরে তা হলো লালু যাদব ফেনোমেনন। বিহারের জনগণের একটি বড় অংশ হয় লালুজির পক্ষে ভোট দেয় বা তার বিপক্ষে ভোট দেয়। যাই ঘটুক না কেন, তারা তাদের বিরুদ্ধেই ভোট দেবেন। অনেকেই বলেছেন যে নীতিশ কুমার ১২ টি আসন পেয়েছেন, তিনি রিভাইভ করছেন। কিছুই হয়নি। উনি শুধু লালু যাদবের বিরুদ্ধে উনারা লড়েছেন। লালুবাবুকে ভোট দিতে পারেন না। কারণ লোকেরা ১৫ বছরের জঙ্গলরাজ যা আপনি এবং আমি পাটনা, দিল্লি এবং নয়ডায় বসে পড়েছি। এমনকি আমরা টিকা টিপ্পণীও করি। ১৫ বছর ধরে সমাজে এটা ভুগেছে সমাজ। তো এখন ব্যাপারটা হচ্ছে তারা আর কিছু দেখতে পায় না। তারা দেখে ভাই যাই ঘটুক না কেন, আমি সেই জঙ্গলের শাসন ফিরে পেতে চাই না। সেই কারণেই তারা লালুবাবুকে ভোট দেন না। তবে তিনি একটা বড় ফ্যাক্টর এই সমস্ত সবকিছুর ঊর্ধ্বে বিহারের প্রেক্ষাপটে। একটা প্রশ্ন এখন পাবলিকের থেকে আমরা নিয়ে নেব। আমার প্রশ্ন হলো যে ২০২৪ সালের নির্বাচনের আগে ফলাফলের আগে আপনি বলেছিলেন যে কংগ্রেস ৩ আসনও মানে ৩ ফিগারে পৌঁছাতে পারবে না এবং ঠিক এইটাই হয়েছিল যে ৯৯ এ থেমে গেছে। তাহলে আপনি কি কংগ্রেসের সাথে এটি আগে থেকে আলোচনা করেছিলেন? না, এটা তো আমার এটা ছিল এটা এটা ছিল আমার মানে কংগ্রেস সম্পর্কে আমার মূল্যায়ন যে যে কংগ্রেস তার থেকে অনেক ভালো পারফর্ম করেছে। আমি বলতে পারি না যে আমি বলেছিলাম ১০০ আসন আসবে না। আমি তাকে অন্যভাবে বলেছিলাম যে যদি ১০০ আসন আসে আমি বেশ অবাক হব। হ্যাঁ, কংগ্রেস পেয়েছে ৯৯ টি আসন। আমি মনে করি এটি আজকের প্রেক্ষাপটে কংগ্রেসের একটি বড় সাফল্য। এতে আমার কোনো ক্রেডিট নেই। ইফ এনিথিং রং I was wrong in assessing ক ক কংগ্রেসের রিভাইভাল আ তো সো এর টু অর্থ সে। রাহুল গান্ধীরও কিছুটা রিভাইভালও হবে? না দেখুন, যখন কোনো দলের রিভাইভাল হয়েছে, সেটা যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি অবশ্যই এর কৃতিত্ব পাবেন। তো সেই অনুযায়ী রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস লড়াই করেছে এবং ৯৯ টি আসন পেয়েছে। তার জন্য রাহুল বাবুর কৃতিত্ব পাওয়া উচিত। কিন্তু অন্য দৃষ্টিভঙ্গিতে জিনিসগুলোকে দেখুন। ইন্দিরা ম্যাডামের সবচেয়ে বড় পরাজয় ছিল ১৯৭৭ সালে। তখন কংগ্রেস ১৫৪ টি আসন পেয়েছিল। রাহুল বাবুর নেতৃত্বে কংগ্রেস যখন সবচেয়ে বড় জয় পেয়েছে তখন কিন্তু ৯৯ টি আসন পেয়েছে। এটি দেখায় যে নেতা রাহুল গান্ধীকে অনেক মাইল অবধি যেতে হবে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তবে হ্যাঁ, দেশের তার অস্তিত্ব আছে। কংগ্রেস পার্টি অপ্রত্যাশিত ভালো করেছে আমি মেনে নিচ্ছি। তাই আমাদের ক্রেডিট দিতেই হবে। রাহুল গান্ধীকে মোটামুটি ক্রেডিট দিতেই হবে। আরেকটা প্রশ্ন নিতে পারি? আপনি কি মনে করেন আগামী দিনে শ্রী রাহুল গান্ধী বাবু ভারতের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হবেন? উনি অবশ্যই কংগ্রেসের নেতা। এই নির্বাচন উনাকে কংগ্রেসের লিডার হিসেবে পুরোপুরি এস্টাবলিশ করে দিয়েছে আরকি। এট লিস্ট শর্ট টু মিডিয়াম রান। আগামী ৫ বছর বা ১০ বছর কেউ বলবে না যে রাহুল গান্ধী ছাড়া আর কেউ হতে পারে। ঠিক আছে? তবে তিনি দেশের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন কিনা তার এখনো অনেক সময় বাকি, অনেক সময় বাকি। ৯৯ পাওয়া এক ব্যাপার আর ২৫০-২৬০ পাওয়া কিন্তু অন্য ব্যাপার। প্রশান্তজি, এবার আমাদের একটা ব্রেক নিতে হবে। আর ব্রেকের পর আপকে আদালতে প্রশান্ত কিশোরের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। হ্যাঁ, আমার বলুন। বাবা খুব ভালো কথা বলেছেন যে জীবনে কিছু করে না, সে শুধু সমালোচনাই করে। তুমি নিজেও সেটা বোঝো। তো বুঝতে পারছেন তো কি বলছি?
ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি রাজনৈতিক রণনীতিবিদ প্রশান্ত কিশোরের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে নির্বাচন বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের ওপর অভিযোগ হলো যে ইনি নেতাদের ভুল পথে চালিত করেছেন। দেখুন, যবে থেকে আপনি যেহেতু নির্বাচনে ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মিডিয়া ব্যবহার করা শুরু করিয়েছেন, এখন সব নেতাই সেই পথেই চলতে শুরু করেছেন। আপনি বেড়াতে চলে গেছেন। আর কাউকে জিজ্ঞাসা করা হলে কি হবে, সার্ভে করা হয়েছে, ভালো। কার থেকে সার্ভে করিয়েছেন? দাদা প্রশান্তজির একটা লোক আছে, তার সঙ্গে কাজ চলছে, সবাই সেই পথেই হাঁটছে। হ্যাঁ, তা ২০,০০০-টিরও বেশি ছেলেমেয়েরা আজ এই ডোমেনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। আমরা যখন ২০২১ সালে শুরু করি, তখন আমাদের ধারণা ছিল না যে একটি ডোমেনও থাকবে আরকি। কিন্তু ধীরে, ধীরে তা বেড়েছে। এখন মুখিয়ার নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও পেশাদার বিশেষজ্ঞ বা পেশাদার সহায়তার কথা বলছেন। কারণ আপনি যেমন দেখালেন, অনেক নির্বাচনে বিভিন্ন দলের নেতারা আ এমন জনগণের মনে করেছেন যে এই পেশাদার সমর্থনে জিনিসগুলি আরো ভালো হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এমন অনেক লোক রয়েছে যারা এমন জিনিস ক্যারি করে বা যা জনগণের কাছে সাফল্য নিয়ে আসে, এবং যারা কাজ করেছেন তাদের কাছে স্কুলের ডিগ্রি নেই। তাই যে প্রশান্ত কিশোরের সাথে কাজ করেছে, সে গিয়ে তার সিভিতে লিখেছে যে, "হ্যাঁ, এনার সাথে আমি কাজ করেছি।" তো এই কিন্তু এই ব্যাপারে আমি চক্করে খুশি, তো অনেকে লোকেরা হেরেও রোজগার যায়, তাই করছে। না? না, এমন যদি হয় যে একজন ডক্টর আপনার চিকিৎসা করছেন আর রোগী মারা গেলে তার জন্য আপনি মেডিকেল কলেজকে দোষ দেবেন না, তাই না? কিন্তু এই সায়েন্স কতটা নির্ভুল? আমরা দেখেছি যে এক্সিট পোলে সব উল্টে পাল্টে গেছে। দেখুন, প্রথমত আমি কোনো পোলস্টার নই। যা আমরা করি, আমরা পোলস্টার নই। দ্বিতীয় কথা, আমি গত ১০ বছর ধরে এই কথাটি বলেছি, তাহলে আমরা ওভাররেটেড। কোনো পেশাগত সমর্থনই নির্বাচনে কাউকে জয়ী বা পরাজিত করে না। নেতাই নির্বাচনে জয়ী হন, ঠিক আছে তো? দলের জয় হয়, তাদের কর্মীদের প্রচেষ্টায় জয় হয়, জনগণের ভোটে জয় হয়। যারা পেশাদার তারা সেসব আয়োজনে একটু ভালোভাবে সাহায্য করতে পারেন। মানে যদি দেখুন, যদি আপনি কারো অপারেশন করেন, তাহলে আপনারা একটি অপারেশন থিয়েটারে আপনার প্রয়োজন। সেখানে ডক্টর অবশ্যই ভালো হওয়া দরকার। কিন্তু আপনার সহকারী যদি আপনার সাথে না থাকে, তবে সেরা সার্জন হওয়া সত্ত্বেও, এটি ভালো অপারেশন থিয়েটারে কাজ করা সত্ত্বেও আপনি কিছু ভুল করতে পারেন। আচ্ছা, আপনার যদি সমস্যা হতে পারে আপনার কিন্তু এতে, তবে যদি আপনার সাপোর্ট সিস্টেম ভালো হয় তাহলে ভালো। সুতরাং প্রথমত কাউকে এতটা কৃতিত্ব দেবেন না যে প্রশান্ত কিশোর বা এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাউকে জিতিয়েছে বা হারিয়েছে মার্জিনে। আমরা কিছুটা হেরফের করে দিতে পারি বড়জোর আরকি। তার থেকে বেশি কিছু নয়। এই যা। হ্যাঁ। না, এখানে তো উল্টো হয়ে গেছে। এক্সিট পোল ভুল করেছে আর ব্লেম আমাদের ওপর এসছে। আপনাদের ওপর, হ্যাঁ, মিডিয়ার মিডিয়ার ওপরে ওপর সবকিছু যে যে ভুল হয়ে সবকিছু গেছে। ভুল হয়ে আমি আবার গেছে। আগের এটা কথাই বলব স্টক যে এক্সচেঞ্জের রেট বাড়ানোর জন্য করা হয়েছে। শেয়ার প্রাইস আরো এই দেখুন, বিভিন্ন এই সব দেখুন। অভিযোগ। এটা তো একটা বোকা, বোকা কথা। হ্যাঁ। আমরা যদি ধরে নিই যে কেউ জানতো যে এই ফলাফল আসবে, তাহলে তার জন্য ফলাফল পরিবর্তন করার কি দরকার ছিল? শেয়ার বাজারে দুদিক থেকেই গেইন করা যায়, তাই না? আপনি যদি জানতেন যে ২৪০ আসছে, তখন আপনি বাজারে শর্ট হয়েও টাকা উপার্জন করতে পারবেন। তাহলে আপনি কেন এর জন্য ভুল করবেন? দেখুন, মানুষ ভুল করতে পারে। আমি আবার বলছি, ঠিক আছে? আমি কোনো এক্সিট পোল করা পোলস্টারের মুখপাত্র নই বা নিজেও পোলস্টার নই। আমি তো সেই তথ্য ব্যবহার করার লোকজন একজন। কিন্তু এই যে কেউ ভুল করতে পারে, এটা একটা কথা। এর পেছনে মোটিভ দেওয়া, ঠিক আছে? আপনার কাছে যতক্ষণ না প্রমাণ আছে, আমি মনে করি এটা ঠিক নয়। রুমে বসে চা পান করতে, করতে ব্যঙ্গ করা আর নিজেকে এক্সপার্ট বলা একটা কথা। আর প্রফেশনাল কাজ না করে সামনে এসে গলা ফাটানো আরেক কথা। যে এটা হবে, এটা স্বাভাবিক। যে এটা ১০ টা কথা বলা হলে সেটা ৪ টে হতে পারে। তাই ৪ টেও ঠিক হয়েছে। তুমি ভাই বাইরে বসে খালি ব্যঙ্গ করছো। একটি খুব ভালো কথা বলেছিলেন যে, কিছু যে কিছু করে না সে কেবল সমালোচনা করে। তাই আপনি 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 নিজেই বুঝতে পারেন না, এবং সেফোলজি কোনো মানে নির্বাচনী সেফোলজি ভারতের কোনো ডোমেইন নয়। এটি বিশ্বব্যাপী হয়। অনেক বড়, বড় এক্সপার্ট, অনেক পণ্ডিত মানুষ এর সাথে জড়িত। এই জিনিসটি ভারতেও বিকশিত হচ্ছে। তাই হ্যাঁ, এবার সম্ভবত যারা সিস্টেমের সাথে জড়িত ছিল তারা সবাই উন্নতি করবে। আপনি টেলিফোন ব্যবহার করতে পারেন। ইট উইল ইমপ্রুভ। ঠিক আছে তো? হ্যাঁ, করতেই পারেন। আগে আমরা হাতে ধরা ফোন ব্যবহার করতাম, পেজার ব্যবহার করতাম, এখন মোবাইল ব্যবহার করছেন। সবকিছুতেই উন্নতি হচ্ছে। এক্ষেত্রেও উন্নতি হবে। আর দ্বিতীয়, আপনি মানুষকে শিখিয়ে দিয়েছেন যে নির্বাচনে টুইটার, ফেসবুক, ইউটিউব ব্যবহার করতে। না, আমি শেখাইনি। দেখুন, ব্যাপারটা বুঝুন। আমি সবসময় বলি যে আমরা এই জিনিসগুলোকে খুব বেশি ওভাররেট করি। যে Facebook থেকে বা Twitter থেকে বা YouTube এর মাধ্যমে নির্বাচনে জিততে পারে। মানে গান্ধীজি যখন আন্দোলন করেছিলেন তখন পোস্টকার্ড ছিল। তাই পোস্টকার্ড ব্যবহার করেছেন।
আর সেই জিনিসটি ফেসবুক, তাই ফেসবুক লিখছেন। ফেসবুক এবং পোস্টকার্ড গুরুত্বপূর্ণ নয়, এতে কি লেখা আছে তা গুরুত্বপূর্ণ। তাই মেসেজ কে করছে সেটা গুরুত্বপূর্ণ। মেসেজ আর মেসেঞ্জারের গুরুত্ব আছে। মিডিয়াম তো মানে আগে পোস্টকার্ড ছিল, অন্তর্দেশীয় চিঠি ছিল, খাম ছিল। উম এখন ধরে নিন Facebook আছে, কারোর জন্য Twitter আছে, কারোর জন্য নতুন কিছু আসবে ২ বছরে। ঠিক আছে? এই বিষয়গুলো বিকশিত হতেই থাকবে। ঠিক আছে? কিন্তু সামাজিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মেসেজ আর মেসেঞ্জারের গুরুত্ব রয়েছে। মাধ্যম বিশেষ একটা ব্যাপার রাখে না? হ্যাঁ, এইটা ঠিক যে আপনি যদি প্রযুক্তি ব্যবহার করে পোস্টকার্ড আগে পাঠাতেন পোস্টকার্ডে, তাহলে সেটাতে ১০ দিন লেগে যেত। Facebook এর মাধ্যমে সেটি ১০ কোটির কাছে পৌঁছে যায়। আর তার ইমপ্যাক্টও আচ্ছা, বেশি আপনি হয়। কি মনে করেন যে আগে নরেন্দ্র মোদি, বিজেপি, টুইটার, ইউটিউব, ফেসবুকের ভালো ব্যবহার করেছে, কিন্তু এইবার কংগ্রেস সেটা ডমিনেট করেছে, দখল করে না নিয়েছে? দেখুন কি হয় যে ১ম ইউজারের সুবিধে সবসময় থাকে। ঠিক আছে? তাই ১ম বারের মতো ২০১৪ সালে যখন আমরা শুরু করি সে সময় Facebook আমরা যখন বলতাম এটা করতে হবে তখন মানুষ হাসতো। যখন সেটার মানুষ যখন এর গুরুত্ব ও ক্ষমতা দেখেছে তখন সবাই তা ব্যবহার করতে শুরু করেছে। তারপর তিনি যখন শুরু করেছিলেন তা কিছুটা শিথিল হয়ে পড়েছিল। যখন বড় কোম্পানি আছে আপনি দেখুন একটা বড় কোম্পানি আছে, একটি স্টিল কোম্পানি, কোনো পণ্যের একটি সার্ভিস কোম্পানি, নতুন কেউ আসে তাকে চ্যালেঞ্জ করে হারিয়ে দেয়। কারণ আপনি যত বড় হবেন আপনার মুভ বা ম্যানুভার করার ক্ষমতা কমবে। আপনি দেখুন যদি একটি বড় জাহাজ হয় তবে তা ঘুরতে কিছুটা সময় লাগে এবং যারা নতুন তারা বেশি পরীক্ষা করতে পারে। তাই এটা জীবনের সব কাজের ক্ষেত্রেই সত্যি। বিজনেসে যে বড় কোম্পানি রয়েছে, নতুনরা এসেই সাথে এক্সপেরিমেন্ট করতে পারে। রাজা শর্মাকে ইন্ডিয়া টিভিতে যদি এক্সপেরিমেন্ট করতে হয়, আপনি ১০ বার চিন্তা করবেন। একটা প্রসেস আছে, সিস্টেম আছে, লেগাসি আছে। কিন্তু নতুন মানুষ এসে এখন YouTube শুরু করে তারা খুব যা খুশি করে তাই বলে। রাজা শর্মা কেন এটা বুঝতে পারছেন না? এই কারণে বুঝতে পারছেন না কারণ আপনি একটি লেগাসি তৈরি করেছেন। ১০ বছর ১৫ বছর একটি সিস্টেম রয়েছে যেখানে আপনি চট করে জাম্প করে নতুন কিছু দেখুন, অ্যাডাপ্ট প্রশ্ন করতে এইজন্য উঠছে যথেষ্ট কারণ সময় কংগ্রেসের লাগবে। লোকেরা দাবি হ্যাঁ, করেছিল যে এইবার গত ডিসেম্বর থেকে গত বছর, এবছর মে পর্যন্ত রাহুল গান্ধী ইনস্টাগ্রাম, ফেসবুকে এবং বিশেষত ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় অনেক লোক পোস্টগুলো দেখেছিল এবং তারা মনে করে যে এর প্রভাব দেখুন এটা পড়েছে। টু ওয়ে থিং। মোদিবাবু যে নিজস্ব ইকোসিস্টেম মোদিবাবুর রয়েছে, তার নিজস্ব ডিজিটাল ট্র্যাকশন কমে গেছে। যদিও ওভারঅল রিচ এখনো অনেক বেশি রয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে তো বটেই ১০০ বার। তবে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং তার বেস কম ছিল। তাই ঢেউ বেশি দেখা গিয়েছিল এবং লোকেরা এই দৃষ্টিকোণ সম্পর্কেও কৌতূহলী ছিল। রাহুল গান্ধী কিছু ভালো একটা করছেন, তো দেখা যাক এতে আলাদা কিছু হবে, ভালো হবে। মোদিবাবু তো জিতছেনই। তাহলে একটা ব্যঙ্গ চলছে যে মোদিবাবুর কথা শুনবো কেন? উনি তো জিতবেনই। প্রতিদিন সকাল সন্ধ্যা এসব কথা শুনছি। তাই ওভারকিলও রয়েছে। গত ১০ বছর ধরে মানুষ মোদিবাবুকেই দেখছে। সকাল সন্ধ্যা টিভি, মিডিয়া সর্বত্র। লোকেরা গিয়ে দেখে যে নতুন লোক এসেছে এবং সেইজন্য তাকে পছন্দ করুক বা না করুক, নতুন কেউ তো বটে। রাহুল গান্ধী কি করছে? দেখি কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় কিছুটা শক্তি ব্যবহার করেছে। এখন তোরা বলছে যে মোদিজির গদি টলিয়ে দিয়েছি, মোদিজিকে পরাজিত করেছি, মোদিজিকে সাইকোলজিক্যালি দুর্বল করে দিয়েছি, ওনার কনফিডেন্স ভেঙে দিয়েছি। এখন এটা তাদের নিজস্ব মতামত। এতে আমি কি মন্তব্য করব, হ্যাঁ? ওরা আমাদের চেয়ে বেশি বোঝে। হ্যাঁ, আমি মনে করি যে অহংকার এমন একটি জিনিস যে আপনি রাজনীতিতে সবসময় এড়িয়ে চলবেন। বিজেপি হোক বা রাহুল গান্ধী, কংগ্রেসের জন্য, আমাদের জন্য, সবার জন্য। মানে সমাজের মানুষ অহংকার কিন্তু পছন্দ করেন না। তাই তাকে জয় বা পরাজয় যদি খুব অহংকারী দেখায়, যে ব্যক্তি জয়ী হয় তাকেও যদি অহংকারী দেখায়, তাহলে জনগণ তা পছন্দ করে না। আর দেশের সব জায়গায় এটা সেরাই ফল। এটা মোদিবাবুকে বুঝিয়ে দিয়েছে এবং তাকে দেখিয়েও দিয়েছে যে, "ভাই আপনি ভগবান নন। ভেবে চিন্তে চলুন। কিন্তু আপনি সীমার মধ্যে থেকে চলুন।" এটি জনগণের দেওয়া বার্তা। আপনিই চালান। তারা বলেননি যে রাহুল গান্ধীকে চালাতে হবে। তারা বলছে যে মোদিকেই চালাতে হবে। তবে ডিক্টেটরের মতো চালাবেন না। গণতান্ত্রিক নেতা হিসেবে কাজ করুন। জনসাধারণ এই বার্তা দিয়েছে, সতর্কতার সঙ্গে এগিয়ে চলুন। কিন্তু রাহুল গান্ধী তো বলতে শুরু করেছেন জুন মাস থেকেই যে এই সরকারের পতন হবে, এরা বেশিদিন টিকবে না। দেখুন রাহুল বাবুর অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি। তার বুদ্ধিও আছে। সরকারের চলা না চলা সম্পর্কে আমি যে কথাটা বুঝতে পারছি তা নির্ভর করছে আগামী ২.৫ বছরে ৯ টি রাজ্যে নির্বাচনের ওপর। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করলে তারপরে হরিয়ানা হবে, মহারাষ্ট্র হবে, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, আমার মনে হয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং আসাম। এই ৯ রাজ্যের নির্বাচনের ফলাফল এই সরকারের স্টেবিলিটি কি হবে না হবে তা নির্ধারণ করবে। ঠিক আছে তো? আচ্ছা এই সরকারের মানে বলতে পারেন যে ভবিষ্যৎ কি হবে? বিজেপি যদি ৯ টি রাজ্যের মধ্যে ৫ বা ৬ রাজ্যে হারে তাহলে অবশ্যই স্টেবিলিটি নিয়ে প্রশ্ন উঠবেই উঠবে।
কিন্তু আপনার কি মনে হয় এই ধরনের কথা একটা সিস্টেমের মাধ্যমে চালানো উচিত? এখন যেমন রিজার্ভেশনের ব্যাপার, একজন লোক একটা কথা বলতো, রাহুলজি বলেছিলেন যে সরকারের পতন হতে চলেছে, তারপর খড়গেজি, তেজস্বী যাদব, সঞ্জয় সিং যে যেখানেই থাকুন একই কথা বলেছিলেন। না দেখুন, এখন পর্যন্ত আমরা রাহুল গান্ধী এবং বিরোধীদের সমালোচনা করেছিলাম যে তারা সমন্বয় করে পদক্ষেপ নেয় না। তাই যদি তারা তাদের প্রচেষ্টা এবং তাদের যোগাযোগের সমন্বয় করে থাকে, তবে আমাদের তাদের প্রচেষ্টাকে বাহবা দেওয়া উচিত। কোনো সমস্যা নেই এতে। তারা সমন্বিতভাবে তাদের ন্যারেটিভ মানুষের সামনে রেখে এগোয়। আপত্তি কিসের? তাদের যা অভাব ছিল, ঘাটতি ছিল, তা হয়তো তারা কিছুটা তাতে উন্নতি করেছে। এখন তাদের একটি ইউনিট হিসেবে আরো সংহত দেখাচ্ছে। তাদের আরো আক্রমণাত্মক দেখাচ্ছে। আর এতে দেশের জন্য ভালো ব্যাপার। লোকতন্ত্রের জন্য ভালো ব্যাপার। অন্তত সংসদে বিতর্ক তো হচ্ছে। তাই এতে চিন্তার কোনো বিষয় নেই। এমনকি যদি কংগ্রেস ১০০ র পরিবর্তে ১২৫ পায় বা বিপরীত হয় যে কংগ্রেস ২৪০ পায় এবং বিজেপি ১০০ পায়, এটা দেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য ভালোই তো। তা নেতাদের জন্য ভালো হোক বা না হোক। বিরোধী দলের ২৫ বা ৩০ এবং একটি দলের ৪০ হলে ভালো খবর নয়। তাও আর ঠিক নয়। যদি তা না হয় তবে সমস্যা নেই। কংগ্রেসের তো রিভাইভালই তাহলে হয়েছে। বলছেন ভালোই হয়েছে ৪০০ পার হয়নি। না, যদি আপনি আমাকে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, একদম আমি বলব এটা খুবই ভালো যে ৪০০ পার হয়নি। না হলে আমাকেও বিহারে কাজ করতে দেয়া হতো না। তারা বলে, "ভাই জনস্বরাজ বন্ধ করুন, আপনিও বিজেপিতে যোগ দিন।" অনেকে অনেকে মনে করছেন আপনি বিজেপি। আর এই নির্বাচনে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয়, তবে আমাদের তো মানুষেরাই হয়েছে। হয়নি কি? আপনিই বলুন। হ্যাঁ, হ্যাঁ। যারা বিকল্প কিছু তৈরি করার প্রচেষ্টা করছে, তারা মানুষকে বলছে আপনাদের নতুন কিছু করার চেষ্টা করা দরকার। নতুন ব্যবস্থা আনতে হবে। বিজেপি যদি ৩৫০-৪০০ আসন পেত, আপনি কি মনে করেন তারা আমাদের বিহারে কোনো কাজ করতে দিত? আমাকে না, করতে দিত না। তাহলে আপনি বিশ্বাস করেন যে দেশের মানুষ খুবই খুব বুদ্ধিমান? বুদ্ধিমান। আমি মানতাম এটা শুধু এই নির্বাচনের ফলাফলের জন্য নয়। আমিই ১ম ব্যক্তি যে গত ৫ বছর ধরে বলে আসছে, মানে আমি বলছি যে এখন মোদির যুগ এসে গেছে, সব ভোট সেই পাবে, তা বিশ্বাস করবেন না কিন্তু। এদেশে বিরোধী দল কখনো দুর্বল হতে পারে না। বিরোধী দলগুলো দুর্বল হয়ে যেতে পারে। যে দেশে রজতবাবু আজও ৬০ কোটি মানুষ দিনে ৳১০০ আয় করে না, সেখানে আপনি যত খুশি বিজ্ঞাপন চালাতে পারেন, যত খুশি পিআর করতে পারেন, যত খুশি Facebook, Twitter এবং YouTube নিয়ন্ত্রণ করতে পারেন। আজও ১০০ কোটি মানুষ ৳১০০ আয় করছে না। সে আপনার বেঁধে থাকা শ্রমিক হয়ে থাকতে পারে না। এবার পাবলিকের থেকে একটা প্রশ্ন। স্যার, আপনি বলেছিলেন যে আমাদের দেশের রাজনীতি আগামী ১০ থেকে ২০ বছর বিজেপিকে ঘিরে থাকবে। তাহলে আপনি কি এখনো আপনার বক্তব্যে অটল? একেবারে ২০০% অটল আছি। কারণ আগে বক্তব্যটা বুঝুন, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বিজেপি আগামী ২০-৩০ বছরে, ১০ বছর নয়, ২০-৩০ বছর ধরে দেশের রাজনীতির মূল কেন্দ্রে বিজেপিই থাকবে। তার মানে এই নয় যে তারা নির্বাচনে হারবে না। কিন্তু স্বাধীনতার পর যেমন ১৯৫০ থেকে ১৯৯০ পর্যন্ত কংগ্রেস ছিল সেই কেন্দ্র যার পাশে দেশের রাজনীতি চলত। ঠিক আছে তো? আপনি কংগ্রেসের পক্ষে বা কংগ্রেসের বিপক্ষে বা কংগ্রেসের সাথে জোটে বা কংগ্রেসের বিরুদ্ধে জোটে থাকুন, বিষয়টা এখন বদল হয়ে গেছে বিজেপিতে। আপনি বিজেপির পক্ষে হতে পারেন, আপনি বিজেপির বিরুদ্ধে হতে পারেন। এখন কংগ্রেসের বিরুদ্ধে কোনো ভারতীয় জোট তৈরি হচ্ছে না। সেটা হয়েছিল ১৯৮৯ সালে রাজীব গান্ধী বাবুর বিরুদ্ধে। ১৯৭৭ সালে ইন্দিরা ম্যাডামের বিরুদ্ধে হয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে এত বড় দেশে ব্যাপারটা হচ্ছে, একবার আপনি যদি ৩০% এর কাছাকাছি ভোট পান, সেই ৩০% ভোট রাতারাতি আপনার কাছে আসেনি। এটা আপনার এবং আপনার দল, আপনার কর্মী ও নেতাদের বছরের পর বছরের চেষ্টা এসেছে, আর সেটা একদিনেও যাবে না। ২-১ টি নির্বাচনে হেরে গেলেও শেষ হবে না। কোনোভাবেই নয়। ব্যাপারটা থেকেই যাবে আড়ালে। এই দৃষ্টিকোণ থেকে আমি এটি বলেছিলাম এবং আমি আবার এটি রিপিট করছি যে আগামী ২০, ৩০, ৪০ বছর বিজেপিকে ঘিরে রাজনীতি এখানে চলবে। আমি এটা আবার বলছি। এর মানে এই নয় যে বিজেপি নির্বাচনে হারবে না। কিন্তু বিজেপি রাজনীতির কেন্দ্রে একটি বড় শক্তি হিসেবে রয়ে যাবে। তো প্রশান্তজি, আপনার যে জনস্বরাজ আছে, যে রাজনীতি আছে, সেটা নিয়ে আমার কাছে কিছু প্রশ্ন আছে। একটা ব্রেক নিয়ে নেবো এখন, আর ব্রেকের পর আপকে আদালতে প্রশান্ত কিশোরের ওপর অভিযোগ আর প্রশ্নের আরও এক পর্ব। তেজস্বী যাদব, লালু যাদব তার সন্তানদের জন্য ভোট চাইছেন। তাতে পার্থক্য কি? আমি বিহারের জনগণকে বলছি তাদের সন্তানকে ভোট দিতে, লালুর সন্তানকে নয়। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর, যিনি একটা রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে জন স্বরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অধৈর্য হওয়ার অভিযোগ উঠেছে।
প্রশান্তজি, সবসময় আপনি খুব অস্থির হয়ে থাকেন, ব্যস্ততার মধ্যে থাকেন। ২ বছর আপনি ভ্রমণ করেছেন, আপনি বলছেন বিহারের সব আসনে লড়বেন, আপনি বলছেন এত আসন হবে যে গণনা করা কঠিন হবে। না, দেখুন এ এ এটা সঠিক কথা। আমি অবশ্যই একটু অধৈর্য, হ্যাঁ? এটা আমার স্বভাবের একটি অংশ। স্টেবিলিটিতে আমি ভয় পাই। আমি যখন অনুভব করি যে জিনিসগুলো খুবই স্টেবল হয়ে উঠেছে, মসৃণভাবে চলছে, তখন আমি সেটা পছন্দ করি না। তাই আমি চাই তারা সবসময় চ্যালেঞ্জিং কিছুতে তাড়াহুড়োয় থাকুক। থাকেন আপনি? একটু তাড়াহুড়ো বটে। বয়স ৪৫ বছর, ৪৬ বছর হয়ে গেছে। তাই খুব বেশি সময় আর বাকি নেই যে অনেক বড় কিছু করতে পারবো। তাই সেক্ষেত্রে একটু অধৈর্য বলা যেতেই পারে আমাকে। তবে যে কাজই করি না কেন অবিচলভাবে করি। দেখুন রাহুল বাবু একটি পদযাত্রা করেছেন গোটা দেশে। ৬ মাসের মধ্যে সারা দেশ হেঁটেছেন। তিনি কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর অবধি হেঁটেছিলেন। ঠিক আছে তো? ৬ মাসের মধ্যে। আমি একদিনের জন্য বিরতি নিই না। ২-১ দিনের জন্য যদি দিল্লিতে আসি, লোকসভার মধ্যেই ইলেকশন কমিশন আমার সফর বন্ধ করে দিয়েছে। সে কারণে আমি দিল্লিতে ছিলাম। না হলে ব্রেক নিতাম না। আমি বিহারেই থাকি। একই গ্রামে ঘুমোই। তা সত্ত্বেও গত ২ বছরে আমি বিহারের মাত্র ১৮ টি জেলায় যেতে পেরেছি। ঠিক আছে? ৬০% হাঁটতে পেরেছি। সেদিক থেকে আমি খুবই ধীর-স্থির মানুষ। তবে এটা সত্যি যে আপনি যখন এত পরিশ্রম করে এটা তৈরি করছেন, তখন আপনি ছোটখাটো কিছু তৈরি করছেন না। এই চিন্তা করে তৈরি করছেন যে বিহারের অবস্থা বদলাতে হবে এবং যদি পরিবর্তন করতে হয়, তবে পুরো বিহারের জন্যই নির্বাচন লড়তে হবে। এখন দেখুন, প্রতিযোগিতায় কে আছে? তেজস্বী যাদব ১২ বছর ধরে রাজনীতি করছেন, ৪০ মাস ধরে মন্ত্রিত্ব, অনেক অভিজ্ঞতা আছে ওনার। আপনার কাছে কি আছে? ২ বছরের যাত্রা? এটা ঠিক। দেখুন, আ তেজস্বী যাদব দেখুন, আ তো না, আমি ১ম এই বলে রাখি যে তেজস্বী যাদবের সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। আমাদের জন স্বরাজের যখনই দল গঠিত হবে, নির্বাচন হবে, দেখবেন যে লড়াই তো শুধু এনডিএর সাথেই হবে। বিজেপি এবং নীতীশের দলের সঙ্গেই হবে। কারণ লোকসভা নির্বাচনেও এনডিএ ১৭৬ টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। তেজস্বী যাদবের লালুবাবু যে দল রয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, মাত্র ৬০ টি আসনে এগিয়ে ছিল, কিন্তু এনডিএ ১৭৬ টি আসনে এগিয়ে ছিল। তাই আমরা বিশ্বাস করি যে আমরা এনডিএর সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। যেখানে কথা ব্যক্তিগতভাবে তেজস্বী যাদবের উঠছে, তার অভিজ্ঞতা যাই হোক না কেন, আমার কাছে তেজস্বী যাদবের পরিচয় হলো উনি লালু যাদবের ছেলে। এই কারণেই তিনি আরজেডির নেতা, আর কখনো বিহারের নেতা হননি। জনসাধারণ তাকে ভোট দেয়নি এবং একজন ব্যক্তি হিসেবে তিনি এমন কিছু করেননি যে বিহারের হয়ে আমি তেজস্বী যাদবকে খুব বেশি নোটিস করব, এই ব্যাপারে মানে খেয়াল করব যে এই লোকটি সম্পর্কে আমায় জানতে হবে, বুঝতে হবে। পড়াশোনা করেছেন তাও তো ক্লাস তাহলে 9 অবধি। বুঝবেন কি করে? বাবা মুখ্যমন্ত্রী ছিলেন, মা মুখ্যমন্ত্রী ছিলেন, বোন রাজ্যসভার সদস্য আছেন, ২ জন মামা পার্লামেন্টের মেম্বার ছিলেন, ছোট ভাই সরকারে মন্ত্রীও হয়েছিলেন। না, ঠিক কথা। এটা তো এক ধরনের লায়াবিলিটি হলো না? আমার মতে এটা তাদের লায়াবিলিটি। হ্যাঁ? কারণ আজ বিহারের যে অবস্থা, তার বাবা-মা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যদি বিহার দেশের সবচেয়ে দরিদ্র ও পিছিয়ে পড়া রাজ্য হয়, তাহলে সেটা অবশ্যই তাদের বিরুদ্ধেই যাবে। তাদের পক্ষে যাওয়ার কথা তো নয়। যদি তার পরিবারের ৫-৭ জন লোক রাজনীতিতে থাকে, যাদের কোনো যোগ্যতাই নেই, তাদের পরিচয় শুধু লালুবাবুর ছেলে হিসেবে, এটা শুধু বিহারের তাদের কথা নয়। আমি আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, ঠিক আছে তো? আমার জন স্বরাজ অভিযানের সময় একটা অধ্যয়ন করেছি। গত ৩০ বছরে যতজন নির্বাচিত সাংসদ এবং বিধায়ক হয়েছেন, তারা যে দলেরই হোক না কেন, কংগ্রেসের হোক, আরজেডির হোক, জেডিইউ এর হোক বা বিজেপিরই হোক, আমি যখন সবার তালিকা তৈরি করেছি, তখন জানতে পারি যে বিহারে গত ৩০ বছরে মাত্র ১২৫০ পরিবারের সদস্য সাংসদ ও বিধায়ক হয়েছেন। একবার ভাবুন তো, ১৩ কোটি জনসংখ্যার বিহারে যেখানে ১৩.৫ কোটি পরিবার বাস করে, সেখানে মাত্র ১২০০ পরিবারের মানুষই বিধায়ক ও সাংসদ হচ্ছে এবং তারা এককভাবে ক্ষমতা দখল করে রেখেছে এবং এটা তখন যখন ১৯৯০ সালে বিহার দেশের সবচেয়ে দরিদ্র এবং পিছিয়ে পড়া রাজ্য ছিল। ২০০৫ সালে যখন নীতিশবাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখনও বিহার ছিল দেশের সবচেয়ে দরিদ্র আর পিছিয়ে পড়া রাজ্য। আর আজও বিহার দেশের সবচেয়ে দরিদ্র আর পিছিয়ে পড়া রাজ্য এবং এই ১২০০ পরিবার দাবি করে যে আমরাই সেখানে থাকবো, আমরাই চালাবো, দ্বিতীয় কেউ আসতে পারবে না। তাই এই চ্যালেঞ্জ, এই চিন্তাকে চ্যালেঞ্জ জানানোর নাম জনস্বরাজ। আপনি বলছেন ওদের সাথে কোনো প্রতিযোগিতা নেই, ওরা তো ১০ লাখ যুবককে চাকরি দেওয়ার কথাও বলেছিলেন। পুরো বিহারে পিয়ন থেকে মুখ্য সচিব পর্যন্ত যারা সরকারি চাকরি করে, তাদের মোট লোকের সংখ্যা ২৩ লাখ। মাত্র 1.97% লোক সরাসরি সরকারি চাকরিতে আছে বিহারে আজ পর্যন্ত। ৭৫ বছর। আপনি বলছেন যে সরাসরি ১০ লাখ দিয়ে দেবেন। এটা কিভাবে সম্ভব? যদি ধরেই নিজে ১০ লাখ চাকরি দিয়ে দিচ্ছেন, তাহলে
23 লাখের থেকে আরো 10 লাখ বেশি হবে। ঠিক আছে? 3% হলো। 97% এর তারপরেও তো কিছু হবে না বিহারে। বিহারে 40% মানুষ তো ভূমিহীন। তাদের জন্য আপনি কি করছেন? প্রাইভেট সেক্টরকেও জুড়ে দিন। তাও বিহারের 2/3 মানুষ এতে আসে না। না সরকারি চাকরিতে আসে, বেসরকারি চাকরিতেও আসে না। আপনি কোনো ভূমি সংস্কার করেননি। আপনি আপনার সন্তানদের শিক্ষার ব্যবস্থা করেননি। মানুষের জীবিকা নির্বাহের কোনো পুঁজির কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে? তো এরা শুধু সরকারি চাকরি দেবে। আর আমরা রাজা ১০ জনকে চাকরি দেব, তাতেই জনগণ ভোট দেবে। এটা তো বোকা, বোকা বানানোর কথা। আপনি বলুন ৭৫ বছরে ২৩ লাখ চাকরি। আর তারা বলছে ৭৫ দিনে ১০ লাখ চাকরি দেবে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি ক্লাস 9 ফেল কেন বলেন? দেখুন রজতবাবু আপনি একজন আপনি বলুন, আপনি একজন সাংবাদিক, আমি আপনাকে কি বলব? আমি আপনাকে আইনজীবী বলব? ভাই আপনি সাংবাদিক, আমি আপনাকে সাংবাদিক বলব। তেজস্বী যাদব 9 ফেল, তাকে 9 ফেল বলেছি। ভাই, আরে ভাই এখন এইরকম ব্যাপার জীবনে পড়াশোনার তো কোনো বয়সসীমা নেই। এখন যদি পাস করে 10 পাস হয়ে যাবে। আমি তাকে 10 পাস বলা শুরু করব। অনেক মানুষ আছে আরে দাদা যারা খুব দেখুন একটা শিক্ষিত ছিলেন না, যেমন কামরাজ হ্যাঁ। ছিলেন, মোটেও শিক্ষিত ছিলেন না, কিন্তু উনি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করেছিলেন। দেখুন কি বলি, আপনি মন দিয়ে শুনুন আমার কথা। আমি বিশ্বাস করি না লেখাপড়া করলেই মানুষ বুদ্ধিমান হয়ে উঠবে। এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মাঝে, মাঝে এমন হয় যে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা এমন হয় যে আপনি পড়াশোনা করতে পারছেন না। আপনি লেখাপড়া করার সুবিধে পাননি। কিন্তু আপনি নিজে যেমন বলছেন, যার বাবা মুখ্যমন্ত্রী এবং মা মুখ্যমন্ত্রী, সেই ব্যক্তি ক্লাস 9 ও যদি পাস করেনি, এটা দেখায় শুধু এটা দেখায় না যে পড়াশোনা ভালো নয়। এটা দেখায় যে শিক্ষা সম্পর্কে তাদের চিন্তাভাবনা ঠিক কি? পরিষ্কারভাবে বোঝা যায়। তাদের মনে শিক্ষার গুরুত্ব কতটুকু? বলুন তো? আচ্ছা আপনি বলুন, বিহারের একজন বিহারের একজন সাধারণ ছেলে বিহারের পরিচয় কি? এটা খুবই দরিদ্র রাজ্য। লোকেরা শ্রমিক হিসেবে কাজ করতে আসে এবং শিক্ষিত ছেলেরা ৩ বছর বা ৪ বছর বা ৫ বছর, ১০ বছর লোকে ছোট ঘরে চৌকিতে, ঠিক আছে তো? পিঠ সোজা করে আধ পেটে লেখাপড়া করে এই ভেবে যে আমি চাকরি করব, আমি বড় কেউ হব। কেরানি হতে গেলে, পিয়ন হতে গেলে, সৈনিক হতে গেলে আপনাকে ৩ বছর, ৪ বছর, ৫ বছর পরিশ্রম করতে হবে। আর আপনি 9 পাসও করেননি এবং আপনি বলছেন যে আমি বিহারের রাজা হব। এটা কিভাবে মানা যায়? কিভাবে এটা মেনে নেব? আর আমি বিহারের লোক হয়েও এই বিরোধিতা করব না কেন? আমি নিজের এখানে আপনাদের শ্রোতাদের মধ্যে বলছি, যারা বিহারের মানুষ আছেন, দয়া করে হাত তুলুন আপনারা কারা, কারা? কতজন আছেন? আপনারা 9 ফেলকে নিজেদের নেতা হিসেবে মেনে নিতে চান? আমি প্রতিদিন গ্রামে ঘুরে বেড়াই। আমি তো জনগণকে এই কথাই বলছি। আজকাল তো লোকে আপনাকে নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। উনি বলেন যে প্রশান্ত কিশোর বেশি শিক্ষিত, ও এখান থেকে ডেটা ওখানে নিয়ে যায়, ওখান থেকে ডেটা এখানে যাক, নিয়ে আসে। মেনে তো নিল যে বেশি শিক্ষিত। দেখুন প্রথমে তো ও এটা বলছিল যে এ কে? প্রশান্ত কিশোর। এখন স্বীকার করছে যে তিনি একজন শিক্ষিত মানুষ। চুরি করেন না, বালি মাফিয়া নন, পশুপালন কেলেঙ্কারিতে জেলে যাননি, পশুখাদ্য চুরি করেননি। নিজের নিজের বুদ্ধিমত্তায় নিজের বুদ্ধিমত্তায়, নিজের প্রচেষ্টায় আমার বাবা-মা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নন। আমি বিহারের একটি সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছি। বস্তায় বসে স্কুলে পড়তাম। সেখান থেকে ওঠার পর লেখাপড়ার ভিত্তিতে আমি যেখানেই পৌঁছেছি, দেশের বড়, বড় মানুষ যারা নিজেদের সাহসী মনে করেন, তারা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তারা নিশ্চয়ই আমার সম্পর্কে কিছু বুঝতে পারবেন। এইজন্য তারা আমার পরামর্শ নেন। সে তো সরস্বতীর দান সবকিছুই। আমরা সরস্বতীর উপাসক এবং যে ব্যক্তি যার সরস্বতীর সাথে কোনো সম্পর্কই নেই, তার সাথে তার কোনো সম্পর্ক থাকতেই পারে না আমার। এই লোকেরা মানে আপনি যে বলছেন যে তেজস্বী যাদব বলছেন, ভাই আমাদের অস্তিত্বই সরস্বতীর থেকে আছে। আমাদের আর কিছুই নেই। আমাদের প্রশান্তজি, জাতও নেই, দেখুন টাকাও বিহারে নেই, পরিবারও নেই, নামও নেই। আমাদের শুধুই বুদ্ধি আছে। শুধুই বুদ্ধি। আর তাদের সবই আছে, বুদ্ধি নেই। প্রশান্তজি, ওরা বলে যে এরা বিহারে এসেছে, এয়ার কন্ডিশন তাঁবুতে থাকে, তাদের কাজকর্ম করতে থাকে, ওরা লাইট ফাইটও ভালোই সেট করে, কিন্তু বিহারে এদের কিছুই হবে না। তারা বিহার সম্পর্কে বেশি বোঝে। আমি প্রায়ই তেজস্বী যাদবকে ছোটখাটো চ্যালেঞ্জ দিই, হ্যাঁ? মানে বিধানসভায় দাঁড়িয়ে ভদ্রলোক বলেছিলেন যে সেই সময়ে
তিনি মানে নীতিশবাবুর সাথে সে সময় মহাজোট করেছিলেন এবং উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। তখন লোকটি উঠে দাঁড়ালেন আর বিধানসভায় বললেন, "সেই সমাজতন্ত্র আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। আমরা এভাবে থোড়েই রেখে দেবো। শুধু আমরাই এর শাসন করব।" তো আমি মাত্র ২ দিন আগে বলেছিলাম, "ভাই, আপনার উত্তরাধিকার সমাজতন্ত্র কবে থেকে আপনার উত্তরাধিকার হয়ে গেল? আপনি সমাজতন্ত্রের সংজ্ঞাও তো জানেন না। ধরুন সে না হয় জানেন না। এখন থেকে টিউশনি নিন। ১০ দিন টিউশনি করুন এবং ক্যামেরার সামনে এসে সমাজতন্ত্রের সংজ্ঞা ব্যাখ্যা করুন।" মানে আমি আপনার ক্যামেরাকেও বলছি মন থেকে ১০ দিন, ১৫ দিন, ১ মাসের জন্য টিউশন নিতে পারেন। আপনার সমস্ত উপদেষ্টাদের সাথে কথা বলুন, প্রস্তুতি নিন এবং তারপর ক্যামেরায় ৫ মিনিটের জন্য সামাজিকতার উপর এসে আপনি কথা বলে দেখান। বলুন তো সমাজতন্ত্র আপনার কি করে হলো ভাই? সমাজতন্ত্র তো লোহিয়া বাবুর, সমাজতন্ত্র হলো জয়প্রকাশ বাবুর, সমাজতন্ত্র মধুলিমের, সমাজতন্ত্র জর্জ ফার্নান্ডেসের। এদের সমাজতন্ত্র কবে থেকে হলো? সমাজতন্ত্রের সংজ্ঞা যারা জানে না তারা বলে আমরা সমাজতন্ত্রের নেতা। ওরা এখন সমাজতন্ত্র বুঝবে, কারণ ওরা এখন আভার যাত্রায় যাচ্ছেন বিহারে। দেখুন, জন স্বরাজের এটাই সবচেয়ে বড় সাফল্য যে যারা নির্বাচনের আগে শুধু জাতপাতের অর্থাৎ বিজেপির ভয় দেখিয়ে ভোট চাইছেন, তারা অন্তত বাড়িঘর ছেড়ে যাত্রা তো করেছে, বেরোতে তো দিন তাদের, পরে দেখা যাবে। আর যাত্রায় কিছু শর্ত রেখেছেন। ওনারা বলেন যে এই যে সবুজ গামছা বাঁধেন আরজেডি কর্মীরা, ওনারা গামছা বাঁধবেন না, সবুজ টুপি পরবেন। এই গামছা বেঁধে রাখার জন্য তারা একটা নিয়ম তৈরি করেছিল। আমরা বলেছি যে আমরা একই কাজ করতে পারি। দাঁড়িয়ে গামছা বেঁধে মানুষকে ভয় দেখানো, এটা দিয়ে বিহার উন্নতি করতে পারে না এবং বিহারের যুবক ছেলেরা এই জিনিসগুলো সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। আপনি ৩০ বছর ধরে আপনি আপনার বাবা এবং নীতিশবাবু শাসন করেছেন এবং আমরা বিহারের দুর্দশা কি সেটা দেখছি। আমরা তেজস্বী যাদব নিয়ে উদ্বিগ্ন নেই। আমরা কারোর বিরুদ্ধে নই। আমি তেজস্বী যাদবের বিরুদ্ধেও নই বা বিজেপি বা নীতিশের বিরুদ্ধে নই। আমি শুধু বিহারের পক্ষে। বিহার বদলাতে হবে। আমি এটাই বলছি যে পরিবর্তনই হোক না কেন। আর রজতবাবু আমি এটাও বলেছি যে ভাই আমি তো নেতা নই। দেশে আমার কি পরিচয়, হ্যাঁ? এই দলগুলোকে সাহায্য করে এবং এই লোকটি নির্বাচনে জয়ী করায়, তাহলে আমি বিহারের মানুষকে বলছি আপনারা দল গঠন করুন, আমরা সাহায্য করব। যখন আমরা অন্যদের জয়ী করেছি দেখুন, আপনাদেরও আরজেডি করব। সভাপতি জগদানন্দ সিংজি উনি ওনার কর্মীদের চিঠি লিখে বলেছেন যে প্রশান্ত কিশোরের জনস্বরাজে যেও না, এটা বিজেপি লালন পালন করে, এটা হলো বিজেপির বি টিম। দেখুন আবার সেই একই কথা। এতদিন তারা বলছিল কে এই প্রশান্ত কিশোর? এ তো ডেটে এদিক ওদিক করে থাকে। কতদিন চলবে? এ একজন ব্যবসায়ী এবং জনস্বরাজ তো বলছে না যে জনস্বরাজের ভাই বন্ধুরা আপনারা কেউ আরজেডিতে যাবেন না। তারা প্রতিদিনই চিঠি দিচ্ছেন। ভাই আমাদের আরজেডির সহকর্মীরা লালুজিকে উদ্ধৃত করছেন। ওরা সমাজতন্ত্রের কথা বলছে, ভাই তোমরা ছেড়ে দিয়ে প্রশান্ত কিশোরের জনস্বরাজেও যেও না। আপনি একটা অনুমান করুন, এই লোকেরা নিজেদের শক্তিশালী দল বলে। জনস্বরাজ এখনো দল হয়নি। জনস্বরাজ দল গঠন করা হবে ২রা অক্টোবর। এখানে যারা ক্ষমতাসীন দল মানে জেডিইউ আর বিজেপি এবং আরজেডি সেখানে প্রধান বিরোধী। এদের দলের হাজার, হাজার মানুষ তারা দল ছেড়ে জনস্বরাজের দিকে যোগ দিচ্ছেন। যেটা এখনো দল হয়ইনি। দল এখনো নেই। আজ পর্যন্ত দেশের ইতিহাসে এমন ঘটনা আপনি কখনো দেখেননি যে বিজেপি শাসক দলের রাজনৈতিক কর্মীরা শাসক দলের সাথে থাকবে, শাসক দল ছেড়ে দিলে বিরোধীদের সাথে থাকবে। এসব ছেড়ে আপনি যে দুটি চিঠির উদ্ধৃতি দিচ্ছেন, শত, শত লোক এই দলগুলো ছেড়ে জন স্বরাজের কাছে আসছে এবং তারা এই কারণে আসছে না যে জন স্বরাজ তাদের কিছু দিচ্ছে বলে। তারা এই কারণে আসছে এর আগে গত ২ বছরে বিহারের ১ কোটি মানুষ মিলে জন স্বরাজ গড়ে তুলেছে। আপনি ভাবুন। তাই তারা মনে করছে আমাদের নেতৃত্ব যদি চালাতে হয়, বাঁচাতে হয় জন সবাই স্বরাজেই আসতে চিন্তিত। হবে। জেডিইউ সরকারের যে সংখ্যালঘু মন্ত্রী রয়েছেন জামা খান, উনি বলছেন যে প্রশান্ত কিশোর এইসব কথা বলছেন কারণ ক্ষমতায় আসার জন্য ওনার তর্স হয়েছে না। যাক এ কথা তো মেনে নিয়েছি আমরা ক্ষমতায় আসতে পারি। এদের কারও প্রসেস দেয়। এদের বুদ্ধি-শুদ্ধি দেখুন। আপ আ আপনি আ আপনি একবার ভেবে দেখুন এরা তো নিজেরাই আমাকে বড় করে তুলছে। একজন বলছে, "ভাই ওদের দলে যোগ দিও না।" আর তার সাথে বলছে যে, "এদের কিছুই নেই।" তো ভাই যখন কিছুই নেই তো এত চিন্তিত কেন? আরাম করে বসুন। দেখুন এদের অবস্থাটা কি? সাপ আর ছুঁচোর মতো। তারা যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তারা যদি জন স্বরাজের বিরুদ্ধে কথা বলে, তাহলে লোকে বলবে, "আরে এ তো সেদিনের ছেলেটি এসেছে, কিছুদিন আগের জন স্বরাজ এত বড় দলের নেতা। আপনি কেন এসব নোটিস করছেন?" আর যদি তারা আমাদের বিরুদ্ধে কথা না বলে, তাহলে তাদের দলের ভক্তরা, কর্মীরা যাবে
যান স্বরাজের দিকে, তারা বুঝতেই পারছে না তারা ঠিক কি করবে। তাই কখনো চিঠিপত্র প্রকাশ করছে, কখনো তার বোনকে দিয়ে গালিগালাজ করাচ্ছেন, কখনো মুখপাত্রদের দিয়ে গালাগালি করছেন। কোনো পার্থক্য নেই। তাহলে এটা সত্যি যে আপনি তাড়াহুড়োয় রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে? না, মোটেও না। আমি তাড়াহুড়ো করছি যে বিহারে এমন একটি সরকার গঠন হোক, যারা আগামী ১০ বছরের মধ্যে বিহারকে দেশের সবচেয়ে দরিদ্র এবং পিছিয়ে পড়া রাজ্য থেকে বের করে আনবে এবং দেশের ১০ টি শীর্ষস্থানীয় রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করবে। আ আমি এটি ঘোষণা করেছি এবং আমি আপনার ক্যামেরায় ২ বার ৩ বার রিপিট করছি। গত ২ বছরে আমি গ্রামে, গ্রামে গিয়ে হেঁটে বলছি, "না, আমি এই দলের নেতা না হতে চাই।" লোকে বলে, "আরে এখন বলছে ওই নেতা হবে পরে।" এরপর দেখবেন ২রা অক্টোবর দল গঠন করা হচ্ছে। সেখানে যদি প্রশান্ত কিশোর নেতা হয়, তাহলে আপনি আমাকে ফাঁসি দিয়ে দেবেন বরং। না, না, নেতা হব না। ২ তারিখের পরও প্রশান্ত কিশোর গ্রামে হেঁটে যাবে। ঠিক আছে তো? কেননা আমি এ সংকল্প নিয়েছি। মানুষ বলছে যতই চেষ্টা করুক বিহারের মানুষের উন্নতি হবে না কখনো। তারা জাতপাতের বাইরে আসবে না। তাই আমার সংকল্প, আমার প্রচেষ্টা জনগণের সাথে যে যদি ৩ বছর হাঁটতে হয় বা ১০ বছর, যতদিন না বিহারের মানুষকে বুঝিয়ে একটা উন্নত সিস্টেম তৈরি না করতে পারবো, ততদিন অবধি এই প্রশান্ত কিশোর পিছপা হবে না। আপনি এটা বিশ্বাস করে নিন যে আমি এটির জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, একদম পিছপা হব না। এবং অবশ্যই বিহারের মানুষ এটি বুঝতে পেরেছে। আমরা বিগত ২ বছরে কাকে ভোট দেব তা কিন্তু বলিনি। আমরা এটাও বলিনি কাকে ভোট দিতে চান। আমি পুরো জন স্বরাজ অভিযানে শুধু এইটুকু কথাই বলছি যে আমি আপনার ১ মিনিট সময় নেব। যে ভাই, আপনি আজ পর্যন্ত যাকে ভোট দিয়েছেন, আপনি যাকেই ভোট দিয়েছেন আপনি হয়তো একটুখানি বা একটু কম পেয়েছেন। আপনি যদি মন্দিরের জন্য মোদিকে ভোট দেন, মন্দির তৈরি হয়েছে। আপনি যদি ৫ কেজি খাদ্যশস্যের জন্য মোদিকে ভোট দেন, তাহলে বিহারে যতই দুর্নীতি থাক না কেন ৪ কেজি খাদ্যশস্য পাচ্ছেন। বিদ্যুতের জন্য নীতিশকে ভোট দিয়েছেন, বিহারে বিদ্যুৎ এসে গেছে। আপনি যদি লালুবাবুকে পিছিয়ে পড়া শ্রেণীর কণ্ঠস্বর ও সম্মানের জন্য ভোট দিয়েছেন, তাহলে তাই হয়েছে, সেটাও পেয়েছেন। সবকিছুর মধ্যে একটাই কথা, আজ পর্যন্ত মানুষ তার সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কাউকে ভোট দেয়নি। সেইজন্য জন স্বরাজের পক্ষ থেকে আমি শুধু এইটুকুই বলছি, যাকে খুশি ভোট দিন। কিন্তু শিক্ষা ও কর্মসংস্থানের জন্য ভোট দিন। নিজেদের সন্তানদের দিন, নেতাদের সন্তানদের জন্য দেবেন না, মন্দির মসজিদের জন্য দেবেন না, জাতের জন্যও নয়। আমি এখানে বসে থাকা সমস্ত লোক, আমি আপনাদের এটা বলতে চাই এবং আপনাদের চ্যালেঞ্জও করছি, ২ বছরে প্রশান্ত কিশোর যদি একবারও মুখ থেকে বলে থাকে জন স্বরাজকে ভোট দিন বা প্রশান্ত কিশোরকে বিশ্বাস করুন। আমি তো গ্রামে, গ্রামে গিয়ে বলছি, ১০ টা প্রশান্ত কিশোর এলেও তোমাদের অবস্থার উন্নতি হবে না। এটা তখনই হবে যখন তোমরা নিজেদের সন্তানদের ভোট দেবে। তেজস্বী দেখুন, তেজস্বী যাদব, লালু যাদব তার সন্তানের জন্য ভোট চাইছেন। পার্থক্যটা কি? লালু যাদব তার সন্তানদের জন্য ভোট চাইছেন। আমি বিহারের জনগণকে বলছি, আপনারা লালু সন্তানকে না, নিজের সন্তানকে ভোট দিন। এতে ওদের গায়ে তো অবশ্যই লাগবে। দেখুন, আমি বিহারে একটা ঘোষণা করেছি। আমি বিহারে ঘোষণা করেছি যে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষ, একেবারে গরিব মানুষ, গরিব পরিবারের একটি ছেলেও যদি রাজনীতিতে আসতে চায়, যার সামর্থ্য আছে, আবেগ আছে, কঠোর পরিশ্রম করে, সে পরিশ্রম করতে প্রস্তুত এবং সমাজ তাকে সমর্থন করতে রাজি, তাহলে জন স্বরাজ নিজের খরচে তাকে নির্বাচন লড়াবে। তারা পুরো হইচই সৃষ্টি করেছে। বলছে এই লোকটি টাকা দিয়ে নির্বাচন লড়াবে। বুঝুন আপনি। আরে ভাই, এরা তো তারা যারা নেতাদের কাছ থেকে টাকা নিয়ে টিকিট দেয়। এখন আপনিই বলুন, আমি যা বলছি তাহলে সবচেয়ে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের কাছে টাকা নেই। কেউ যদি টাকার জন্য রাজনীতি করতে না পারে, তাহলে জন স্বরাজ তাকে সাহায্য করবে। তখন তারা আমাদের গালাগাল করছে। ওরা তো এটাই ব্যবহার করে যে তুমি রাজনীতি করতে পারবে না। কেন? তোমার যোগ্যতা থাকলেও করতে পারবে না। কারণ তোমার টাকা নেই, কারণ তোমার কাছে জাত নেই, তোমার কাছে পেশি শক্তি। আমরা এই ৩ টে জিনিসের ঠিকাদার, তাই না? সেইজন্য জন স্বরাজ বলছে, জাতকে ভয় পেও না, টাকার চিন্তা করো না, ওকে? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সমীকরণ নিয়ে চিন্তা করবেন না। দুশ্চিন্তা তোমার ভাই, তোমার ছেলে প্রশান্ত কিশোরের উপর ছেড়ে দাও। তোমাকে নির্বাচনে আমরা জয়ী করব। দেখুন, বিহারের লোকজন তো বলছে যে সে জন স্বরাজ জিতুক, আরজেডি জিতুক বা বিজেপি জিতুক বা জেডিইউই জিতুক, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই হবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত এমনই হয়েছে। এমন এই কারণে হয়েছে যে বিহারের মানুষের, এখানকার মানুষদের এটা বোঝা উচিত যে কখনো মানুষ মনে করে লালুবাবু এত বড় নেতা, এই কারণেই লালুবাবু বিহারে জিতেছেন এবং হেরেছেন। লালুবাবু নিজের ক্ষমতায়, বিহারের মানুষ লালুবাবুকে মাত্র একবারই নির্বাচনে জিতিয়েছে কিন্তু। গত ৩০ বছরে লালু যাদবের দল নিজের ক্ষমতায় মাত্র একবারই বিহার জিতেছে ১৯৯৫ সালে। আজ পর্যন্ত বিহারের মানুষ নীতিশ কুমারকে পুরোপুরি জয়ী করেনি। তাই আমি বারবার বলছি যে বিহারের দুর্দশার জন্য লালু ও নীতিশ অবশ্যই দায়ী। ঠিক আছে?
তবে এর জন্য কেউ বেশি দায়ী হলে তা হলো কংগ্রেস আর বিজেপি। কারণ লালুবাবু ১৫ বছর ধরে বিহারে জঙ্গলরাজ চালাতে পেরেছিলেন। কারণ কংগ্রেস ১৫-২০ সাংসদের লোভে বিহারের এবং বিহারের সন্তানদের ভবিষ্যৎ বন্ধক রেখে দিয়েছিল। এমন তো নয় যে মনমোহন সিং যে এত বড় অর্থনীতিবিদ তিনি জানেন না বিহারের অর্থনীতির কি অবস্থা। তবে তারা লালু যাদব ও তার দলকে সমর্থন করেছিলেন। তখন তাকে ক্ষমতায় রেখেছিলেন। এইজন্য রেখেছিলেন কারণ তিনি দেশে ১৫-২০ জন এমপি পেয়ে যাবেন। বিজেপি আজ একই কাজ করে চলেছে। নীতিশ কুমারের ৪২ জন বিধায়ক রয়েছে। আপনার তথ্যের জন্য আমি আপনাকে বলে রাখি যে ২৪৩ বিধায়কের বিধানসভায় নীতিশ কুমারের মাত্র ৪২ জন বিধায়ক রয়েছে। তবুও তিনি মুখ্যমন্ত্রী। কেন আছেন? কারণ বিজেপি যারা বড় দল তারা ৪০ জন বিধায়ক সহ নীতিশকে মুখ্যমন্ত্রী করে রেখেছে। মানে সারা দেশে বিজেপির লোকেরা অন্য দল ভেঙে সরকার গঠন করছে। বিহার এমন একটি রাজ্য যেখানে নিজেদের বিধায়ক দিয়ে অন্য কাউকে নির্বাচিত করেছে। কেন করেছে? এখান থেকে ১৫-২০ জন সাংসদ আসবে। দিল্লিতে আমাদের সরকার চলতে থাকবে। বিহার তো আছেই মরার জন্য। বিহারের ছেলেমেয়েরা তো শ্রমিক হিসেবে কাজ করার জন্যই আছে। আমরা এই বিষয়টিকে চ্যালেঞ্জ করছি যে বিহারকে দেশের বেশিরভাগ দল এবং নেতারা উন্নতি হবে না বলে পরিত্যাগ করে দিয়েছেন। আরে শুনুন, বিহার কিছুই এখানে হবে না। এসব এভাবেই থাকবে। সেই বিহারের উন্নতির দায়িত্ব কেবলমাত্র সেখানকার মানুষই নিতে পারে। আর জন স্বরাজ হচ্ছে সেই ব্যবস্থা যা সেখানকার মানুষকে শক্তি দিচ্ছে। সেখানকার লোকেদের বলছে যে আপনারা এটা করতে পারেন। একই কাজ করছি আমি রজতবাবু যা আগে করতাম। আপনারা কিন্তু এটা ভুল বলছেন যে আমি নেতা হয়ে গেছি। আগে দলকে নেতাদের বলতাম কিভাবে সংগঠন গড়তে হবে, কিভাবে নির্বাচন লড়তে হবে। আপনার কথায় ডেটা কিভাবে ব্যবহার করবেন, আপনি কোন ব্যক্তিকে প্রার্থী করা উচিত আপনার এবং কোন বিষয়কে আপনার এজেন্ডা করা উচিত। আমি আজও তাই করছি। পার্থক্য হলো দল ও নেতাকে বলার পরিবর্তে গ্রামে, গ্রামে গিয়ে মানুষকে বলছি আপনারা কিভাবে সংগঠিত হবেন। আপনারা কোন ইস্যুতে নির্বাচনে লড়বেন, কাকে প্রার্থী করবেন। তাই এখন প্রশান্ত কিশোর জন স্বরাজের রণকৌশলী। ২ তারিখে কিন্তু জন স্বরাজ দল গঠন হবে এবং ২রা তারিখের পর সেই দলের রণকৌশলী হবেন প্রশান্ত কিশোর। ঈশ্বর আমাকে যা কিছু শক্তি, বুদ্ধিমত্তা, সম্পদ দিয়েছেন সবকিছুই এই সিস্টেম তৈরি করার জন্য সমর্পিত। এর পেছনেই আমি কিন্তু পুরোপুরি নিবেদিত। সেই ব্যবস্থা নিয়েও আমার কাছে কিছু অভিযোগ রয়েছে। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপনি আদালতে প্রশান্ত কিশোরের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। আপনি মুখ্যমন্ত্রী হবেন না, দলের সভাপতি হবেন না, আহ্বায়ক হবেন না, তাহলে কোনোদিন ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়বেন, গল্প না, না। শেষ। ঝোলা ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ প্রশান্ত কিশোরের উপর মোকদ্দমা চলছে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে জন স্বরাজ পার্টির সূত্রধার প্রশান্ত কিশোরের ওপর অভিযোগ হলো যে ইনি দায়িত্ব ছেড়ে পালিয়ে যান। প্রশান্তজি, এই যাত্রা আপনি করছেন, আপনি দল গঠন করবেন, রণনীতি আপনি তৈরি করবেন, লোকেদের নির্বাচনে আপনি জয়ী করাবেন, কিন্তু আপনি নিজের ওপর কোনো দায়িত্ব নেবেন না, মুখ্যমন্ত্রী হবেন না, দলের সভাপতি হবেন না। মূল কাজটা কি? একটি পার্টি তৈরি করা তো হলো বাই প্রোডাক্ট। সবচেয়ে কঠিন কাজ হলো সেখানে সমাজকে জাগ্রত করা, বোঝানো এবং প্রস্তুত করা যে আপনার জীবন একটি নতুন ব্যবস্থার সাথে উন্নত হতে পারে। সেই দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিয়েছি। যে দল গঠনের আগে, এমনকি দল গঠনের পরেও প্রশান্ত কিশোরের দায়িত্ব হচ্ছে প্রতিটি গ্রামের মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভোট দিতে রাজি করানো। দায়িত্ব সেই ভিত্তিতে জনগণ ভোট দিলে খুব যোগ্য লোক নির্বাচিত হবে এবং আমি বিশ্বাস করি না যে প্রশান্ত কিশোরই বিহারের একেবারেই একমাত্র যোগ্য ব্যক্তি। বিহারের প্রতিটি গ্রামে আমার চেয়েও বুদ্ধিমান ও যোগ্য লোক রয়েছে। যেটা দরকার সেটা হলো তাদের একজোট করা। এই কারণেই আমি এই দলের নেতা নই। আমি জিজ্ঞেস করেছিলেন আপনি যে দলে আমার অবস্থানটি ঠিক কি? সেটি হলো আমি সূত্রধারের। আপনার পুরো ওয়েবসাইট সার্চ করেছি। এই প্রশান্ত কিশোরকে দলে কি আছে, দলের পজিশন কি, তার অ্যাকাউন্টেবিলিটি কি, তার দায়িত্ব কি, কোথাও কিছু নেই। পার্টি তো নেই, তাই না? ২রা তারিখে দল গঠন হলে দেখবেন কার কি দায়িত্ব থাকবে। ঠিক আছে তো? আচ্ছা। আমি আমার দায়িত্ব আপনাকে আগেই বলে দিচ্ছি। এমন হবে না যে ২ তারিখের পরে আমি সরে যাব। ২ তারিখের পরেও আমি এই প্রচারণার প্রধান সূত্রধার হিসেবে, ধরুন সহায়তাকারী হিসেবে আপনারা চালিয়ে যদি যাব। আমি তাই নির্বাচনে জেতেন আর সরকার গঠন করেন, আর সেই সরকারে আপনি যদি না থাকেন, জনগণ কার কাছে যাবে? না, দেখুন, এসব নিয়ে আমরা ২ বছর বা ৩ বছর, ২ বছর আমরা হেঁটেছি। তাই আমার প্রথম লক্ষ্য ছিল বিহারের সমাজকে বোঝানো, বুঝিয়ে একটা দল গঠন করা। যে দল কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো পরিবারের নয়, বিহারের জনগণের হয়। তাতে সাফল্যও এসেছে।
এ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমি অন রেকর্ড কথা বলছি, ১ কোটি মানুষ একত্রিত হয়ে দল গঠন করছে। আজ পর্যন্ত এমনটা হয়নি। মানে বিজেপির মতো দল যারা সমর্থকদের দল বলে দাবি করে, তারা দাবি করে যে বিহারে বিজেপির 67 লাখ অফিসিয়ালি সদস্য রয়েছে। আমরা এখন দল হয়ে উঠিনি। দল গঠনের পর ভিড় জমানো আলাদা ব্যাপার। ১ কোটি মানুষ একত্রিত হয়ে দল গঠন করছে। তাই এটাই হলো ১ম লক্ষ্য। একবার এই লক্ষ্য অর্জিত হলে এখন মার্চের জন্য আমার ঘোষিত কর্মসূচি হলো মার্চ মাসে আমরা সমগ্র বিহারের আগামী ১০ বছরের উন্নয়নের জন্য যা আমাদের ভিশন, আমাদের যা প্রোগ্রাম তা জনসমক্ষে প্রকাশ করব এবং শুধু বিহারের উন্নয়ন এজেন্ডা প্রকাশ করব না। অন রেকর্ডে আমি বলছি আবার আপনাকে, বিহারে ৮,৫০০ পঞ্চায়েত রয়েছে। প্রতিটি পঞ্চায়েতের জন্য আলাদা। আমরা প্রতিটি পঞ্চায়েতের জন্য আলাদা পরিকল্পনা তৈরি করব, মার্চ মাসে প্রকাশ করব। এই পঞ্চায়েতে শিশুদের শিক্ষার জন্য কি ব্যবস্থা করা হবে, এই পঞ্চায়েত কি করলে ৪০০ থেকে ১২০০ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে, এই পঞ্চায়েতে কি করলে কৃষিকাজ চাষবাস করা লোকেদের খাদ্য চাষ, উপার্জন করা চাষে কাজে যেতে পারবে। আমরা যদি প্রতিটি পঞ্চায়েতের এই ব্যাপারটা তৈরি করে জারি করি, তাহলে আমাদের ফোকাসটা কি? অক্টোবরের মধ্যে এটা সেরা মানুষের দল পরিণত করা এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যে মানুষের সাথে আমরা ঘুরছি, তখন উন্নয়ন এই এজেন্ডাটা সম্পন্ন করতে হবে উন্নয়নের। মার্চের পর যখন জনগণ একসঙ্গে বসবে, তখন তারা নির্বাচনে লড়বে। যারা আসবে তারা নিজেদের মধ্যে নির্বাচন করবে। এত যোগ্য লোক একত্রিত হয়ে একটি দল গঠন করছে। এত যোগ্য লোক একত্রিত হয়ে ১০ বছরের এজেন্ডা তৈরি করছে। দেখুন তাই বিহারে মানুষ আপনার মুখ দেখছে, আপনার ভিশন দেখছে, আপনার প্রোগ্রাম দেখছে, আপনার ব্যাকগ্রাউন্ড দেখছে। এখন অন্য কোনো মানুষকে না, পাবলিক কিভাবে অ্যাকসেপ্ট বিহারের করবে? জনগণ আমাকে দেখছে এবং আমি তাদের আশ্বস্ত করছি যে যতদিন আমি সেখানে আছি, আমি এই পুরো অভিযানে এর সততা এবং বিশুদ্ধতা হ্রাস পেতে দেব না। আমি তাদের এই ব্যাপারে গ্যারান্টার যে মানে কোনো ভুল লোক এতে প্রবেশ করবে না। আমরা জনসমক্ষে যা বলছি তার প্রতি অটল থাকব। ভুল হলে বিহারের মানুষ আমাদের গলা টিপে ধরবে এবং তার জন্য বিধায়ক বা মন্ত্রী হওয়ার আমার দরকার নেই। দেখুন রজতবাবু, আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন। আমার যদি এমএলএ, এমপি হতে হতো, তাহলে দেশে এমন কোনো দল নেই যে আমাকে এমপি বানাবে না, রাজ্যসভায় পাঠাবে না। যে কেউ পাঠাবে। না, এটা কোনো সাংসদের কথা নয়, বিধায়কের কথা নয়। বিহারে এমন একজন মুখ্যমন্ত্রী দরকার যার কাছে একটা দৃষ্টিকোণ আছে। আমি মনে করি যে ২৪৩ জনের মধ্যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের বেশিরভাগের মধ্যেই আপনি সক্ষমতা দেখতে পাবেন। খুব ভালো মানুষদের নিয়ে আমি আসছি। দেখবেন আমি এমন সব লোক নিয়ে এখন তো আসবো কেউ যারা বলছে যে আপনি আপনার নাম সামনে রাখতে চান না, কারণ হলো আপনি ব্রাহ্মণ, না, আপনি তো তাহলে তো পান্ডে, সমস্যাটা কি? তাহলে না দেখুন, মানুষ এটা আপনাকে ভোট মানুষের দেবে ভুল না। ধারণা। হ্যাঁ? ভাই, আমি যদি ব্রাহ্মণ হই, এদেশে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষই কোনো না কোনো বর্ণের। আমি তো কোনো জাতপাতে বিশ্বাস করি না। কিন্তু আমার নাম প্রশান্ত কিশোর। এখন আরজেডির মতো লোকেরা যারা জীবনে জাতপাত ছাড়া আর কিছুই বোঝে না, বলে যে এর নাম হলো প্রশান্ত কিশোর পান্ডে। আরে ভাই, আমার বাবার নাম ডক্টর শ্রীকান্ত পান্ডে। আমার নাম হলো প্রশান্ত কিশোর পান্ডে। পান্ডে এইজন্য করছে যাতে সমাজে একটি বার্তা পাঠাতে পারেন যে দরিদ্র এবং পিছিয়ে আছে তাকে বলা যে উচ্চ বর্ণের। আমি খোলা মনে বলছি ভাই, বলুন যে নীতিশ কুমার বাবু মুখ্যমন্ত্রী, তিনিও কোনো বর্ণের। তার বর্ণের মানুষের সংখ্যা কত? 2% এর কম বিহারে। তিনি ১৮-১৯ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। তাই ব্রাহ্মণের সংখ্যা 3-4% ওখানে বিহারে। ঠিক আছে? ভাই, লালুবাবু যে সম্প্রদায় থেকে এসেছেন তাদের সংখ্যা কত? না ১৫-১৬%। আপনি ১৫-১৬% নিয়ে বিহারে জিততে পারবেন না। তাই আপনি যে বর্ণেরই হন না কেন, আপনাকে একটি বড় সামাজিক রাজনৈতিক জোট গঠন করতেই হবে। আপনি শুধু আপনার বর্ণের ভিত্তিতে জিততে পারবেন না। তাই এই বিভ্রম ছড়ানো, আমাদের জাত এবং আমাদের পরিবার ছাড়া কেউ আসতে পারবে না বিহারে, মানে এইসব করেই তো এরা রাজত্বটা চালাচ্ছে এবং আমি তাদের চ্যালেঞ্জ করছি। আমি ভয় পাই না। দেখুন, খালি, আপনি খালি ভুল যখন তথ্য ছড়ানো আপনি হচ্ছে এখানে। মুখ্যমন্ত্রী হবেন না, দলের সভাপতি হবেন না, আহ্বায়ক হবেন না, তাহলে কোনোদিন ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়বেন, গল্প শেষ। না, ঝো ঝো ঝোলা ঝো ঝো ঝোলা তুলে চলে যাওয়ার অধিকার তো দেশের প্রধানমন্ত্রী নিয়ে রেখেছেন। আমরা কিন্তু তার ডোমেনে ঢুকতে পারি না, তাই না? আমি বিহারে আমার জীবনের পরবর্তী ১০ বছর সম্পূর্ণরূপে উৎসর্গ করছি। যতক্ষণ না বিহার দেশের সেরা ১০ টি রাজ্যে অন্তর্ভুক্ত হবে, ততক্ষণ আপনি আমাকে বিহারের বাইরে কোনো দায়িত্বে দেখতে পাবেন না। আমি বিহারে আছি, আমি বিহারেই মরতে চাই। আমি ১০ বছরের ফ্রেমে আমার জীবনযাপন করি। ১০ বছর আমি জাতিসংঘের সাথে ছিলাম। ওখানে ভালো ছিলাম, ছেড়ে দিয়েছি।
তারপর আমি ১০ বছর কাজ করতাম, যাকে আপনি একজন রণনীতিকার বা কি সব বলছেন, প্রবন্ধক, তারপর ওখানে শীর্ষে ছিলাম। আমি তাও ছেড়ে দিয়েছি। এখন ছেড়ে নিজের জীবনের ১০ বছর, মাত্র ২ বছর হলো। আমাকে আর ৮ বছর দিন, আমি দেখাবো বিহারে কি করে এটি করতে এখন হয়। দেখুন বিরোধীরা কি বলছে। লালন সিং বলছেন যে ইনি একজন ব্যবসায়ী, নিজের মাল বিক্রির জন্য মার্কেটিং করছে। তা ঠিক কথা। একজন ব্যবসায়ী, কোনো চোর তো নয়। ব্যবসা হয়েও চুরি তো নয় ভাই। নিজের মাল বিক্রি করতে চায়। আপনি কি পণ্য বিক্রি করছেন? আমার মাল কি? আমার মাল হলো বিহারের ছেলেমেয়েরা যেন অশিক্ষিত না থাকে। এই পণ্য বিক্রি করতে চাই। ঠিক আছে, বিক্রি করতে চাই। বিহারের ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে যাবে না, এই মাল বিক্রি করতে চাই। আর বিক্রি করতে করে গ্রামে, গ্রামে যাচ্ছি। মানুষ যেমন তাদের মাথায় পোঁটলা নিয়ে পণ্য বিক্রি করে, তেমনি আমি গ্রামে, গ্রামে দাঁড়ে, দাঁড়ে এই ধারণাটা বিক্রি করছি যে আপনার সন্তানদের পড়াশোনা করা উচিত। আপনার সন্তানকে যেন শ্রমিক হিসেবে কাজ না করতে হয়। এই ধারণাই বিক্রি করছি। আর একজন আরজেডি নেতা আছেন রামবৃক্ষ। উনি বলেছেন যে এর কাজ নেচে কুঁদে বেড়ানো এবং যেখানেই টাকা পাবে সেখানেই নাচতে চলে যাবেন। তাহলে এবার দেখুন এর কথা। আ কে আমাকে টাকা দিয়েছে? বিহারের মানুষ। বিহারে তোমরা যে ৩০ বছর বিহার চালিয়েছ, তার ফলাফল হলো এটা যে বিহারের ২/৩ মানুষ দিনে ৳১০০ আয় করে না। সেই গরিবেরা নিজেদের পরিবারকে খাওয়াতে পারছে না। তারা আমাদের টাকা দেবে? মানে বিহারে নাচার জন্য? তোমরা যদি বিহারকে সেই অবস্থায় রাখতে এবং যেখানে কিছু টাকা দিতে, তাহলে আয় না হয় বোঝা যেত। তোমরা বিহারকে লুট করে হাতে আর নগ্ন করে দিয়েছ। বিহারে আমাকে টাকা কে দেবে? নাচার জন্য বা গাওয়ার জন্য? আমরা নিজেরা টাকা খরচ করে নিজেদের হারমোনিয়াম দিয়ে নিজেরাই গাইছি। জনতার মধ্যে থেকে কোনো প্রশ্ন? যেমন কি বিহারে লালু প্রসাদ বাবুকে কিং মেকার বলা হয়ে থাকে। তো স্যার আপনি কি ওই উপাধিটা নিতে চান? আর যদি নেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে ভবিষ্যতের? কিংমেকার লালুবাবু কোথায়? তিনি নিজেই তো বরাবর রাজা। লালুবাবু কিংমেকার নন। কিছু দেন না অন্যদেরকে। আপনি যান এবং তার বিধায়কদের জিজ্ঞাসা করুন। কাউকে মন্ত্রী করা হলে তিনি এমন মন্ত্রিত্ব দেন যাদের কিছু করার নেই। কিছু দেয়ার মতো ক্ষমতা নেই এদের। সেই ক্ষমতা এদের নেই যে অন্য যোগ্য কাউকে কিছু দেবেন। যা আছে তা শুধু পরিবারের জন্য। আপনি বলছেন যে আপনার দল বিহারের সবকটি আসনেই নির্বাচন লড়বে। এর জন্য ফান্ডের ব্যবস্থা করবেন কোথা থেকে? আমরা দেশে ডিসেন্ট্রালাইজড ক্রাউড ফান্ডিং এর সবচেয়ে বড় ব্যবস্থা করছি। ২০১১-১২ আগে দেশের অধিকাংশ মানুষ জানত না যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াও নির্বাচনী প্রচারণার মাধ্যম হয়ে উঠতে পারে। একইভাবে বিহারের মতো রাজ্য, আমি এমন একটা ব্যবস্থা এই রাজ্যে তৈরি করছি যেখানে ঘরে বসে লোকেরা তাদের মোবাইলের মাধ্যমে জনস্বরাজের এই ব্যবস্থায় ডোনেট করতে পারবে। আমাদের লক্ষ্য বিহারের ১৩ কোটি জনসংখ্যার মধ্যে অন্তত ২ কোটি মানুষের কাছ থেকে ৳১০০ চাঁদা সংগ্রহ করা ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে তো? যদি ২ কোটি মানুষ ৳১০০ করে দেয়, তাহলে জন স্বরাজের অ্যাকাউন্টে ৳২০০ কোটি থাকবে এবং ৳২০০ কোটি ২৪৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে কনটেস্ট করার জন্য যথেষ্ট। এখন আপনি বলবেন, কেন আগে এমন হয়নি? এর আগে এমন হয়নি টাকা কিভাবে দিতে হবে তা জানার কোনো ব্যবস্থা না থাকায়। তাছাড়া জনগণের মধ্যে সেই সচেতনতা নেই। জনগণ মনে করে নেতা এমনিতেই লুটপাটে ব্যস্ত। কেন এইজন্য টাকা দেব? কিন্তু এই ব্যাপারে ভালো করে দেখলে বুঝবেন, বিহার দরিদ্র হোক না কেন, সেখানে অবশ্যই ২ কোটি মানুষ আছে যারা ৳১০০ দিতে পারবে। আমরা গ্রামে গিয়ে বলছি, আপনি যদি ৳১০০ দেন, তাহলে আপনাকে রেশন কার্ড তৈরি করতে ৳২৫০০ ঘুষ দিতে হবে না। আপনি যদি ৳১০০ দেন, আপনাকে ইন্দিরা আবাসের জন্য ৳২০,০০০ ঘুষ দিতে হবে না। পাসপোর্ট যাচাইয়ের জন্য আপনাকে ৳১৫০০ দিতে হবে না। আমরা একটা খুব বাস্তব কথা বলছি, শিক্ষা উন্নতি হবে এসব বলছি না। আপনার পকেট থেকে যে টাকা নেওয়া হচ্ছে, দাখিল খারিজ করার রসিদ কাটতে ৳২০,০০০ খরচ হচ্ছে। আপনি ১০০ দিন, আপনার নেতা এমন একজন ব্যক্তি হবে যে আপনার কাছ থেকে এই টাকা তো নেবে না। আপনার অ্যাসেসমেন্ট কি? আর আমি চাই যে, কারণ আপনার একটা বড় প্ল্যাটফর্ম আছে, দেশের মানুষ এটা দেখুন যে আপনি আমার ঘাড় ধরে রাখুন চাইলে। দেখুন, যখন দল গঠিত হবে এই টাকা ব্যাংকের মাধ্যমে জনস্বরাজে এসেছে কিনা। জনগণ অবশ্যই এটা দিতে প্রস্তুত। প্রতিদিন শত, শত মানুষ আমায় জিজ্ঞেস করছে, "ভাই কবে থেকে শুরু করবেন? আমরা এখনই দিতে চাই।" ৳১০০ দেবে না কেন ভাই? বছরে ৳১০০ দিতে হবে, ২ কোটি মানুষকে দিতে হবে। ৳২০০ কোটি জমা হবে, যুদ্ধ করব। আমি আপনাদের কি বলেছি? আমরা সরস্বতীর পূজারী। বুদ্ধি থাকলে লক্ষ্মী আসবেই। আপনি অনেক ভালো কথা বলেছেন। আমি মনে করি আমাদের এখানে একটা বিরতি নেওয়া উচিত এবং বিরতির পরে শুনবো আপকি আদালতে আজকের বিচারক তবলিন সিং এর রায় আজকের মোকদ্দমার।
ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমরা মোকদ্দমা চালালাম নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোরের ওপর। প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলাম গত লোকসভা নির্বাচনের ব্যাপারে, আগত বিহারের বিধানসভা নির্বাচনের ব্যাপারে, জন স্বরাজের ব্যাপারে, ওনার স্বপ্নের ব্যাপারে। এখন সময় আপকে আদালতে আজকের জাজ তবলিন সিং এর সিদ্ধান্তের। শুরুতেই বলে রাখি আমি আপনার একজন বড় ফ্যান। তাই আমার এই সিদ্ধান্ত আমার জন্য কিন্তু একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। উকিলবাবু যে আপনার দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে বলেছেন, এই বিষয়ে আমি একমত। আপনি যতদিন না পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী হবেন, ততদিন আপনার দল যত বড়ই হোক না কেন, কোনো পরিবর্তন আসবে না। আপনার নেতৃত্ব থেকে পালানো উচিত নয়। আমার তরফ থেকে আরেকটা উপদেশ হলো যে, এখন যে আপনি রাজনীতিতে প্রবেশ করেছেন, তাহলে মীরের কথা অনুযায়ী এটা মনে রাখবেন, ले सांस भी आहिस्ता के नाजुक है बहुत काम आफाक की इस कारगहे शीशागरी का। আচ্ছা প্রশান্তজি কিছু বলতে চান? যে বিচারকও বলছেন দায়িত্ব নিন, আমিও বলছি দায়িত্ব থেকে পালাবেন না। আমি শুধু আপনাকে এটাই বলবো, এটা আমার দায়িত্ব। আর আমি আপকে আদালতেও কথা বলছি, জনতার আদালতেও গ্রামে গ্রামে গিয়ে বলছি, বিহারকে একটা সমৃদ্ধ রাজ্য করতে আমার জীবনে যা কিছু করতে হোক না কেন সবকিছুই করব। আমার জীবনে এখন একটাই অধ্যায় বাকি আছে, আগামী 10 বছরে বিহারকে বদলানোর। আমার এই কথাই মনে হয় যে সেই মাটির কাছে আমার ঋণ আছে। তা অনেকেই জানেন না। আমার ঠাকুরদা ছিলেন খুবই গরিব, যিনি গরুর গাড়ি চালাতেন, মজুর ছিলেন বিহারে। আমার বাবা ডাক্তার ছিলেন এবং আমি অনুভব করি যে আমার মতো একজন ব্যক্তি যদি বিহারে চেষ্টা না করে, তবে সম্ভবত কেউ বিহারে কোনো রকম চেষ্টা করার সাহসই পাবে না। তাই আমি চেষ্টা করতে চাই এবং সততা আর বিশুদ্ধতার সাথে চেষ্টা করতে চাই। বাকিটা ঈশ্বরের হাতে, বিহারের মানুষের হাতে। আপনাকে অনেক ধন্যবাদ। এই আস্থার সাথে, বিশ্বাসের সাথে যে প্রশান্ত কিশোর বিহারের মানুষের ভালো করবেন, বিহারের মানুষের হৃদয় পুরো আনন্দে ভরিয়ে দেবেন, সেটা সমৃদ্ধ করবেন, এটাই প্রশান্ত কিশোরের দায়িত্ব। আপকে আদালতে মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।